মেঘকুঞ্জের ইলশিগুড়ি লিখেছেন মিশকা মুন। পর্ব ১৩। কোচিং থেকে ৩ দিনের ছুটি দিয়েছে সে খবর আকলিমা বেগম জানার সাথে সাথে ওহিকে কল করে বলেছে তাদের বাসায় যেতে। ইচ্ছে প্রথমে রাজি হলো না, কারণ ছুটি তো দিয়েছে, তবে সাথে দিয়েছে এক গাদা পড়া। কিন্তু আকলিমা বেগমের মধুর ডাক শুনে আর না করতে পারেনি। দুজনেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়ল। ইচ্ছে হঠাৎ বলল, ওহিরে, চল একটু হাঁটি এই ফুটপাথ ধরে। ওহি অবাক হয়ে বলল, কিন্তু হেঁটে যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে। আরে ধুর পাগল, অল্প একটু হেঁটে রিক্সা নিয়ে নিব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দুজনেই হাঁটতে লাগলো। রাস্তার একপাশে হাওয়াই মিঠাই দেখে ইচ্ছে দুটো কিনে আনলো। একটা নিজে রাখলো, অপরটা ওহিকে দিল। ইচ্ছে খেতে খেতে ওহিকে প্রশ্ন করলো, সই, একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যে কবে বলেছি? যা জিজ্ঞেস করি তাই বল, উল্টে প্রশ্ন করিস কেন? আচ্ছা আচ্ছা, বল, সত্যিই বলবো। ইচ্ছে একটু রয়ে সয়ে বলল, তুই কি রঙ্গন ভাইয়াকে পছন্দ করিস? ওই কিছু সময় চুপ হয়ে রইল, অতঃপর বলল, আমি জানি না রে ইচ্ছে, আমার মনকে চাই। বুঝতে পারছি না, তার স্বভাবগুলো একসময় ভীষণ বিরক্ত লাগতো, এখন আর তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে কিছু সময় ওহির দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু ওহি, তাকে যদি পছন্দই করিস তবে সেই পর্যন্তই রাখ, ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকের কথাই বাদ দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাস। তুই অনেক নরম মনের মানুষ রে, বিষয়টা আর বাড়াস না। তোর আর তার একদমই চায় না। ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যদি বলি ভালোবেসে ফেলেছি? ইচ্ছে মুচকি হেসে বলল, তাহলে আমি তার সাথে কথা বলবো। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দিব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস, তাই না? তোর সন্দেহ আছে? একদম নেই, তবে একটু একটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার বইয়েই গেছে। এই যে, আজকে বলছিস বইয়েই গেছে, এমন একদিন আসবে সেদিন তুই নিজেই তাকে অসম্ভব ভালোবাসবি। হ্যাঁ, স্বপ্নে। নো, বাস্তবেই, মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস, তাই না? না, তবে এটা জেনে বসে আছি। দুজনেই বকবক করতে করতে অনেকটা পথ হাঁটলো, অতঃপর পা লেগে আসতেই একটা রিক্সা ডেকে উঠে পড়লো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে গেল। এ নিয়ে অবশ্য আকলিমা বেগম বেশ কিছু সময় বকাঝকা করলেন। তারপর দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে নাস্তা বানাতে চলে গেলেন। দুজনেই রুমে এসে টান হয়ে শুয়ে পড়লো। কিছু সময় পর ইচ্ছে জিজ্ঞেস করলো, আরিয়া আপু আর আবির ভাইয়া কোথায় রে? আরিয়া আপু নাকি ঘুমাচ্ছে, আর আবির ভাইয়া আমার ভাইয়াকে আনতে গেছে। ইচ্ছে লাফিয়ে উঠে বসে বলল, কে? তোর ভাই কেন আসবে? কাকিমণি আসতে বলেছে তাকেও। ইচ্ছে কিছু বলবে তার আগেই ওহির ফোনে কল আসলো। ওহি দেখার আগেই ইচ্ছে ফোন নিয়ে বলল, দাঁড়া, আমি কথা বলবো, দেখি তোর ভয়েস চিনি কিনা। বলেই রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে বাজ খাই গলায় কেউ বলে উঠল, এত সময় লাগে তোর ফোন ধরতে? ইচ্ছে কিছুটা থতমত খেয়ে ধীরে ধীরে বলল, আপনি তো আমাকে ভুলেই গেছেন। মনে রাখবো কেন? কে তুই? আমি ওহি। রঙ্গন ধমক দিয়ে বলল, ঢং না করে তোর বান্ধবীকে ফোন দে। ইচ্ছে অপমানিত বোধ করলো, সাথে সাথে ফোন দিয়ে দিল ওহিকে। ওহি ফোন নিয়ে বলল, আপনি ওকে এভাবে বললেন কেন? ও কষ্ট পেয়েছে, সরি বলেন তাড়াতাড়ি। রঙ্গন কাউকে সরি বলে না। ওহি কিছু একটা ভেবে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, ও আপনার দলের লোক। কি? সেও বখাটে? আরে না, আপনার দলের লোক বলতে সেও ভাইয়াকে পছন্দ করে না। রঙ্গন তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, ওকে ফোন দে। ইচ্ছে নিতে চাইল না, ওহি ধরিয়ে দিল। লঙ্ঘন তাকে বলল, তুই নাকি অনুভব মির্জাকে পছন্দ করিস না? ইচ্ছে ব্রু কুচকে ওহির দিকে তাকিয়ে বলল, হুম, কেন? রঙ্গন হেসে বলল, আমিও পছন্দ করি না। আসলেই? কিন্তু কেন? সে আছে একটা কারণে। ও, তাহলে শত্রুর শত্রু বন্ধু? আরে না, শত্রুর শত্রু ভাই বোন। রঙ্গন জোরে হাসলো, তার মনে চলছে অন্য কিছু, তবে মুখে বলল অন্য কিছু। ঠিক আছে, ওহিকে ফোন দে। ওহি ফোন ধরে হ্যালো বলতেই রঙ্গন বলল, কিরে, ভুলে টুলে গেছিস নাকি? না, ওহির ছোট্ট জবাব। ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আপনি আসলে কি চান? আপাতত গান শোনাতে। কি?
গান শুনবি? ওহি ইচ্ছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দুজন পাশাপাশিই ছিল। ইচ্ছে সম্মতি জানাতেই ফোন সাউন্ড ফুল দিয়ে দিল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বাহ! গান শেষ হওয়ার আগেই কেউ দরজায় দাঁড়িয়ে ডাক দিল, ওহি। সাথে সাথে ওহি ফোন কেটে রেখে দিল। একে অপরের দিকে তাকিয়ে ইশারা করলো। আরিয়া ভেতরে আসতে আসতে বলল, কিরে, দুটো ফোন নিয়ে কি করছিস? বাইরে ভাইয়েরা চলে আসলো, অথচ তোদের ফ্রেশ হওয়া হলো না। ইচ্ছে হাসার চেষ্টা করে বলল, আসলে আপু, আমরা ফোনে একটু গান শুনছিলাম। ও, বাইরে চল, মা ডাকছে তোদের। আচ্ছা। আরিয়া বেরিয়ে যেতে যেতে আবার ঘুরে আসলো। ইচ্ছে রোহিকে নিয়ে বিছানায় বসে বলল, একটা মজা করবি? ইচ্ছে আগ্রহ নিয়ে বলল, কার সাথে? আবির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, অনুভব ভাইয়ার সাথে। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, না না, কুমিরের ডেরায় থেকে তার সাথে টক্কর দেওয়া যাবে না। আরিয়া সে কথার দ্বিমত জানিয়ে বলল, আরে ধর, টের পাবে না। ওহিয়ে বলল, ইচ্ছে রাজি হয়ে যা। ইচ্ছে কিছু সময় ভেবে বলল, কিন্তু করবোটা কি? আবির দাঁত কেলিয়ে বলল, ফ্ল্যাটিং করবে। ওকে, ফোন দিন। আবির একটা নতুন সিমের ফোন তুলে ইচ্ছেকে দিল, আর দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলো অনুভব কি করছে। অনুভব পায়ের উপর পা তুলে সোফায় বসে খবরের খবরের কাগজ পড়ছে। অন্যদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছে কল দিতে দিতে বলল, যদি ভয়েস চিনে যায়? আরিয়া বলল, আরে যাবে না, একটু টেনে টেনে কথা বলবি। প্রথমবার কল হলো, অনুভব ধরল না। দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু বিপদে পড়ে কল দিয়েছি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রাস্তা চিনিয়ে দিতে পারবেন? কোথাকার রাস্তা? আপনার মনে যাওয়ার রাস্তা। দুঃখিত, সেই জায়গায় অন্য কারো অবস্থান। সবাই বড় বড় করে তাকালো। ইচ্ছে বলল, সমস্যা নেই, তাকে মনে রাখবেন আর আমাকে কিডনিতে। অনুভবের মেজাজ বিগড়ে গেল। ফোনটা সামনে ধরে বোঝার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন আমি কে? গরু খায় ঘাস, আপনি আমার ক্রাশ। ইচ্ছের কথা শুনে হাসতে হাসতে সবাই নিচে বসে পড়ল। ইচ্ছে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। অনুভবের ভয়েসটা একটু চেনা চেনা লাগলো, তাই ফোন না কেটে বলল, আপনি কে? আপনার ভবিষ্যৎ বউ। আমি কে? আমার ভবিষ্যৎ জামাই। অনুভব এবার শিওর হয়ে গেল এটা ইচ্ছে, তবে দেখতে চাইলো আর কি কি বলতে পারে। তাই কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে আদব কায়দা শিখিয়ে দিব। ইচ্ছে কিছুটা ভড়কে গেল, তবে বাকি সবাই চালিয়ে যেতে বলল। তাই বলল, আপনি না নেতা, আপনার দায়িত্ব জনগণের সেবা করা, কিন্তু আপনি কি করছেন? একটা নিষ্পাপ মেয়েকে হুমকি ধামকি দিচ্ছেন। ছ্যা! বলেই মুখ চেপে ধরে হাসল ইচ্ছে। অনুভব দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমার এখন কি করা উচিত? আপনার মনের রাস্তাটা একটু বলে দিন। অনুভব মুচকি হেসে বলল, শোনো মেয়ে, আমার মনের রাস্তা বেশি দূরে নয়, 1 মিনিটের সবে। সোজা রুম থেকে বেরিয়ে আসো, আমি অপেক্ষায় আছি। ইচ্ছে হতভম্ব হয়ে ফোন কেটে দিয়ে বিছানায় গিয়ে উঠে বসলো। সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ইচ্ছে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, আমি কিছুতেই বাইরে যাচ্ছি না, এই লোক দুনিয়ার বদ আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। ওই নাক থেকে চশমা টেনে সোজা করে পড়তে পড়তে বলল, কাঁচা কি খাওয়া যায় নাকি? আমি না হয় ভাইয়াকে একটু ভেজে দিব। ইচ্ছে দাঁত কিরমির করে বলল, দিন আমারও আসবে। ইচ্ছে ফোন কাটতে অনুভব হাসলো, বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তোমার চিঠিগুলো বড্ড মিস করে তোমার এমপি মশাই। আর দাও না কেন? আবিরদের আসতে দেরি হচ্ছে জন্য আকলিমা বেগম নিজে এবার আসলেন। সব কয়টাকে টেনে নিয়ে গেল। অনুভব তাদের বসতে বলল, বেশ স্বাভাবিকভাবেই। কিন্তু সে স্বাভাবিকভাবে বসলেও সবাই স্বাভাবিক থাকতে পারল না। সবাই এসে অবাক হলো। সেদিকে অনুভব পাত্তা না দিয়ে সবার সামনেই ওহিকে বলল, রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গেছিলি? পর্ব 14। ভাইয়ের প্রশ্নে ওহি রীতিমতো শীতের দিনেও ঘামতে শুরু করলো। উত্তর কি দিবে না বুঝে ইচ্ছের দিকে তাকালো। এমনটা না যে সে অনুভবকে প্রচণ্ড ভয় পায়। সে জানে তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে। ওহি তখনই ভয় যখন সে কোনো ভুল করে। অনুভব তাকে বলেছিল রঙ্গনের থেকে দূরে থাকতে, কিন্তু চাইলেই কি সবসময় সবকিছু মনমতো হয়? না, হয় না। ওই ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবস্থা অন্যদিকে যাচ্ছে বুঝে সামনে এসে দাঁড়ালো ইচ্ছে। মুচকি হেসে বলল,
সেদিন কোচিং থেকে ফেরার সময় দেখি রাস্তায় একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এগিয়ে যেতেই লোকটাকে কেমন চেনা চেনা লাগলো, তবে পুরো মুখে রক্ত লেগে থাকায় সেদিকে পাত্তা না দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। একজন সুনাগরিকের দায়িত্ব একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তবে প্রথমে না চিনলেও হসপিটালে যাওয়ার পর তার ফেস পরিষ্কার করতেই চিনতে পারি। তাকে আমি রাস্তাঘাটে বেশ কয়েকবার দেখেছি, তবে ঠিক মনে পড়ছিল না। সে যাই হোক, তারপর তাকে সেখানে ভর্তি করে চলে এসেছি। কিন্তু আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে কোনো সমস্যা? অনুভব চুপচাপ মনোযোগ সহকারে ইচ্ছের কথাগুলো শুনল। কথা শেষ হতেই অনুভব ধীর গলায় বলল, না, তবে অসুস্থ ব্যক্তি হসপিটালে নিয়ে গিয়ে তোমরা ভালো কাজ করেছো। ওহি এবার কথা বলল, কিন্তু ভাইয়া, তুমি কি করে জানলে? চয়ন একটু দরকারে হসপিটালে গিয়েছিল, সেখানে নাকি তোদের মতো কাউকে দেখেছে। তোর কাছে পৌঁছাতে পৌঁছাতে নাকি হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলি, তাই কিছু জিজ্ঞেস করতে পারিনি। তবে যে কেবিন থেকে বের হয়েছিস সেখানে উকি দিয়ে দেখেছে রঙ্গন শুয়ে আছে। আমাকে জানালে ভেবেছিলাম তোকে জিজ্ঞেস করব, কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি। আজকে তোদের দেখে মনে পড়ল। ইচ্ছে আর ওহি দুজনেই হাঁফ ছেড়ে বাঁচল। একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা ইশারা করলো। জিনিসটা নজর এড়ালো না অনুভবের, তবুও কিছু বলল না। হঠাৎ আকলিমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, কি রে অনু বেটা, তোরা কি রঙ্গ বেটার কথা বলছিস? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, না। এক কাপ কফি বানিয়ে দিবি কাকিমণি? কেন দেব না, এখনই আনছি, দাঁড়া। যেভাবে এসেছিলেন আবার সেভাবেই চলে গেলেন, তবে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল ওহি আর ইচ্ছে। এই রঙ্গ বেটা আবার কে, তাদের মাথায় ঢুকলো না। তবে এই বিষয় নিয়ে কেউ আর কোনো কথা বলল না। সবাই গিয়ে একসাথে নাস্তা করতে বসলো। আবির খেতে খেতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বলল, কি ইচ্ছে পিচ্ছি, ভবিষ্যৎ প্ল্যান কি? ইচ্ছে লুচি চিবোতে চিবোতে বলল, আপাতত ঢাপি, অতপর শ্বশুর বাড়ি। আরিয়া বলল, ভার্সিটিতে ওঠার সাথে সাথে বিয়ে করে নিবি নাকি? তো কি, আশেপাশের মানুষের মতো সন্ন্যাসী নিব? অনুভব এত সময় চুপচাপ খাচ্ছিল, তবে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতেই আর চোখে ইচ্ছের দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। আবির আবার জিজ্ঞেস করলো, তো ইচ্ছে, তোমার কেমন ছেলে পছন্দ? রাজনীতি না করে সব ছেলেই আমার পছন্দ। তাহলে তো আমাকেও তোমার পছন্দ। ইচ্ছে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওই খেতে খেতে বলল, তোর কবিতা দিয়ে তোর পছন্দ বোঝাতো দেখি। যাকে দেখে সবাই বলবে মারহাবা, সেই হবে আমার বাচ্চার বাবা। অনুভব অস্ফুট স্বরে বলল, সকাল বিকাল 3টা করে থাপ্পড় দিলে এমন উল্টাপাল্টা কবিতা বলা বের হয়ে যাবে। এভাবেই কথা বলতে থাকলো চারজনে। সব কথা যে অনুভবকে শুনিয়ে শুনিয়ে এই বিচ্ছুগুলো বলছে তা বুঝেও চুপ করে রইল। আরিয়া আবার বলল, জানিস ইচ্ছে, তোকে আমার এত ভালো লাগে, আমি যদি ছেলে হতাম তাহলে তোকেই বিয়ে করে নিতাম। অনুভবের হঠাৎ কাশি উঠে গেল। ওই ঝটপট পানি ঢেলে এগিয়ে দিল। অনুভব তার ঢকঢক করে খেয়ে সবার দিকে একবার করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় এত কথা কিসের তোদের? শেষ। কেউ আর কোনো কথা বলল না। কথা বললেই বিপদ। অনুভব তর্কের জড়ানো পছন্দ করে না, তাই সবাই 100 কথা তার এক কথার সমান। খাওয়া দাওয়া শেষ করে অনুভব রেস্ট নিতে গেল, আর বাকি সবাই আড্ডা দিতে ছাদে গেল। কি গো বিবেজান, মন খারাপ? মাইয়াডারে কত দিন দেখি না, বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। অথচ বাড়িতে থাকলে সবসময় বকাঝকা করো। তুমি শুধু আমার গালমন্দটাই দেখলা, আদর ভালোবাসাটা দেখলা না। শফিক সাহেব হেসে বললেন, এই তো দেখছি তুমি তারে মিস করতাছো না। শফিক সাহেব কিছু সময় চুপ রইলেন, অতপর বললেন, হুম, করছি। তাহলে কেন তাকে বাড়ি আসতে নিষেধ করলা? তুমি তো জানো ইচ্ছে বাসে উঠতে পারে না, 3 দিনের ছুটি পেয়েছে, কিন্তু আসতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তাই নিষেধ করেছি। আর সকালে কথা হলো তো তোমার সাথে, ওহির চাচার বাসায় যাবে। তারা বহুত ভালো মানুষ, আমাদের নাতনিটার অযত্ন করবে না। হুম, মাইয়াটারে সুপাত্রে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম গো। শফিক সাহেব মুচকি হেসে বললেন, কেন, পাত্রটা রেডি আছে? ইচ্ছে কি রাজি হবে? আমি বললে অবশ্যই হবে। কথাখানা বলেই একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হাসলেন। হঠাৎ আনোয়ারা বেগমের কিছু মনে পড়তেই থমথমে গলায় বললেন, কিন্তু ইচ্ছের বা। চুপ, এই শব্দটা উচ্চারণ করবে না। আনোয়ারা বেগম থেমে গেলেন, স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর মনোভাব বুঝে শফিক সাহেব বললেন, বিবিজান, ইদানিং তুমি কিন্তু আমায় আর সময় দিচ্ছ না। তয় কারে সময় দিতাসি, গাওয়ালে রে? জানো বিবিজান, তোমার অর্ধেক শুদ্ধ আর অর্ধেক অশুদ্ধ ভাষা শুনলেও আমি তোমার প্রেমে পড়ে যাই।
আহা মরণ, বুড়ো বয়সে ভীমরতি। এটাই তো আফসোস, আমি বুড়ো হচ্ছি আর তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। আনোয়ারা বেগম লজ্জা পেলেন, কিঞ্চিত মাথা নত করে বললেন, ঢঙের কথা বলবেন না তো, এই বয়সে এসে প্রেম করার শখ জাগছে? আহা বিবি জান, একটা গান শোনো নাই, ওই যে বলে, প্রেমের মলা জলে ডুবে না। ইচ্ছের মাঝরাতে হঠাৎ প্রচণ্ড ক্ষুধা পেল, শোয়া থেকে উঠে বসলো। ওহি ঘুমাচ্ছে, কয়েকবার ডাক দিল তবু উঠল না। এত রাতে রান্নাঘরে কি কিছু খাওয়া ঠিক হবে? যদি কেউ কিছু মনে করে? না না, মনে করবে না, অল্প একটুই তো খাবে। ইচ্ছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। খাওয়ার মতো কিছু খুঁজতে লাগলো, তবে বাইরে তেমন কিছু নেই। হয়তো ফ্রিজে তুলে রেখেছে, কিন্তু এখন তো সেগুলো গরম না করে খাওয়া যাবে না। আবার গরম করে যে খাবে সেই ইচ্ছেটুকুও করছে না। কি এক জ্বালায় পড়লো। হঠাৎ চোখ গেল বিস্কুট আর চানাচুরের ডিব্বার দিকে, সেটাই হাতে নিয়ে খেতে লাগলো। কথায় বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো। যা আছে তাই খেয়ে আপাতত পেট ঠান্ডা করুক। এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? ইচ্ছে হঠাৎ অনুভবের গলার আওয়াজ শুনে বিস্কুটটা গলায় আটকে কাশি উঠে গেল। হঠাৎ তার সামনে কেউ পানির গ্লাস ধরতেই নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। অতপর বলল, ধন্যবাদ। ক্ষুধা লেগেছে? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, লেগেছিল, এখন আর নেই। খাবার গরম করে খেতে? ধর, অত খাটনি কে করবে? অনুভব ব্রু কুচকে বলল, সন্ধ্যা না বললে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে। তো জামাই যদি রাত দুপুরে রান্না করতে বলে তখন কি করবে? তাহলে শুধু মাঝরাতেই খেতে দিব, সারাদিন আর কপালে ভাত জুটত না। অনুভব বড় বড় করে তাকালো। কি সাংঘাতিক মেয়েরে বাবা। ইচ্ছে কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি না জানলেও চলবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ইচ্ছে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। কিছু একটা বলার উদ্দেশ্যে পিছু ঘুরে চাইল। ওহি হঠাৎ ঘুম ভেঙে পাশে ইচ্ছেকে না পেয়ে অবাক হয়ে গেল। ভাবলো হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই সময় দেখার জন্য হাতে মোবাইল নিল। কিন্তু সময় দেখার আগেই তার চোখ আটকালো একটা মেসেজ নোটিফিকেশন দেখে। সেখানে চাপ দিয়ে ভেতরে ঢুকলো। রঙ্গনের মেসেজ। সে তো কোনোদিন মেসেজ দেয় না, আজ হঠাৎ কি মনে করে দিল। আপাতত ভাবনা রেখে পড়তে শুরু করলো। ঘুম তো আমি তোর কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু উল্টে তুই আমার ঘুম কেড়ে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। বড় অন্যায় করে ফেললি। ভাইয়ের আশেপাশে থাকলে তো আমায় ভুলেই যাস। ফোন দিলে ধরিস না। খবরদার এমন করবি না, নইলে আমার যদি একবার রাগ উঠে তোর ভাইয়ের সামনে দিয়ে তোকে তুলে নিয়ে আসবো। ভয় নেই, বিয়ে করেই ঘরে তুলব। মনে রাখবি, আমি কিন্তু ভালো মানুষ নই। ওহি হতভম্ব হয়ে রইল। বিড়বিড় করে বলল, শুধু কি হুমকিয়ে দিল, নাকি সত্যি সত্যি এমন করতে পারে? পর্ব 15। ইশতিয়াক পাঠান রোদে বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছেন। অন্যদিকে তার এখনো কোনো খেয়াল নেই। হঠাৎ এক লোক গলা কাকড়ি দিয়ে বলল, স্যার আসবো? ইশতিয়াক পাঠান চায়ের কাপ পাশে রেখে বলল, আয়, কিছু বলবি? জি স্যার। বল। স্যার, রঙ্গন বাবা সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। তাকে অনুভব মির্জার বোন হসপিটালে নিয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের জানালেও আপনাকে জানায়নি। ইশতিয়াক পাঠানের ভাবভঙ্গি তবুও স্বাভাবিক রইল। আর কিছু জানিস? সে কোথায় এখন? ঢাকায় আছে। ঠিক আছে, যা, সব খবরাখবর ঠিকমতো দিবি। লোকটা চলে যেতেই ইশতিয়াক পাঠান চায়ের কাপটা আবার হাতে নিলেন। মুখে নিতে দেখলেন ঠান্ডা হয়ে গেছে। রেখে দিয়ে আরেক কাপ চা চাইলেন। অতঃপর কিছু মাথায় আসতেই চিন্তায় মগ্ন হলেন। হঠাৎ বাড়ির মধ্য থেকে কেউ চেঁচিয়ে বলে উঠল, বাবা! বলো, শুনতে পাচ্ছি। আপনার মাতা আপনাকে স্মরণ করিয়াছেন, জলদি গিয়ে শুনে আসুন। ইশতিয়াক পাঠান থমথমে মুখে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে আফসোস নিয়ে বললেন, সন্তানগুলো একটাও মানুষ হলো না। ভাই, আসবো? অনুভব ফাইল থেকে মাথা তুলে চয়নকে দেখে ইশারা করে ভেতরে আসতে বলল। অতঃপর আবার ফাইল মনোযোগ সহকারে দেখতে লাগলো। যেদিকে দেখবে না সেদিকেই গরবিল। কাকে রেখে কাকে বিশ্বাস করবে মাথায় আসে না। রাজনৈতিক কাজের চাপে পারিবারিক অফিসে সেভাবে আসতে পারে না। তবে না, এখন থেকে সময় বের করে আসতে হবে, নইলে তার বাবা দেশে ফিরে সবার আগে তার কাছেই কৈফিয়ত চাইবে। সেটা নিয়ে টেনশন নেই বললেই চলে, কিন্তু বাবা চাচার এত কষ্টের অফিস, তা দেখে রাখা তার দায়িত্ব। চয়ন অনেক সময় ধরে হাঁসফাঁস করে গলা ঝেড়ে বলল, ভাই। বল, শুনছি। রঙ্গনের নাম্বার জোগাড় করতে বলেছিলেন, নিয়ে এসেছি। অনুভব হাত বাড়িয়ে বলল, ঠিক আছে, দে। চয়ন তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। অনুভব তা হাতে নিয়ে বলল, অফিসের স্টাফদের একটু খোঁজখবর নিয়ে আয় তো, সবাই ঠিকঠাক মতো কাজ করছে নাকি দেখ। আচ্ছা। চয়ন চলে যেতে অনুভব হাতে থাকা কাগজে চোখ বুলালো। নম্বর তো চেঞ্জ করেনি, আগেটাই রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে গম্ভীরভাবে নিয়ে কল দিল। রঙ্গন প্রথমবারই রিসিভ করে দেখল।
এত বড় সৌভাগ্য, আমার নামি দামি মানুষ আমায় কল করেছে। তা কি মনে করে এমপি অনুভব মির্জা আমাকে স্মরণ করলো? অনুভব থমথমে গলায় জবাব দিল, বলার জন্যই তো কল দিয়েছি। তাড়াতাড়ি বল, আমার হাতে বেশি সময় নেই। কি এমন করিস যে তোর হাতে সময় নেই? অনেক কাজ। একটা বল শুনি। তোর বোনের সাথে লাইন মারা। অনুভব রাগে গলায় বলল, তুই আমার বোনের পিছু করা ছেড়ে দে। তোর কথায় কেন ছাড়ব? আমি বড় অভিভাবক, বড় ভাই, ভুলে যাস না। আমার পেছনে লোক লাগিয়েছিলি, তাই না? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তোর কথায় আমি পিছু ছাড়ব না তা ভালো করেই জানিস, তবে তোর বোন বললে ভেবে দেখতে পারি। রঙ্গনের একরক্ষা জবাব শুনে অনুভব বিরক্ত হলো, তবে কিছু সময় ভেবে বলল, তুই যদি আগের রঙ্গন হতি, আমি নিজে আমার বোনকে ধুমধাম করে তুলে দিতাম, কিন্তু এই বখাটে রঙ্গনের হাতে আমি জীবনেও তুলে দিব না। রঙ্গন হেসে উঠে বলল, আমি একবারও তোকে বলেছি তুলে দিতে? তুই কি চাইছিস? তোর বোনকে। দেখ, আমাদের মধ্যকার ঝামেলায় আমার বোনকে টানিস না। ও নরম মনের মানুষ, তোর ধোঁকা সে সহ্য করতে পারবে না। রঙ্গন এবার সিরিয়াস হলো, শীতল কণ্ঠে বলল, তোকে কে বলেছে আমি তাকে ধোঁকা দিব? তুই আমার বোনকে ভালোবাসিস? না। তাহলে কেন তাকে বিয়ে করতে চাস? জবাব দে। আমার ইচ্ছে। অনুভব প্রচণ্ড রেগে গেল, তবে একটা শব্দে তার অন্য কিছু মাথায় আসলো। হঠাৎ হেসে উঠল, হাসতে হাসতেই বলল, তুই আমার বোনের পিছু ছাড়লে তোকে একটা সত্যি কথা বলবো। রঙ্গন স্বাভাবিকভাবেই বলল, কোন সত্য? যে সত্য কেউ জানে না। হেয়ালি আমি একদম পছন্দ করি না অনুভব, যা বলবি সোজাসুজি বল। এত বছরে কি তুই তোর বোনের খোঁজ পেয়েছিস? রঙ্গন চমকে উঠল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, না। হঠাৎ এই কথা? তুই যদি ওহির সাথে যোগাযোগ বন্ধ করিস, তবে আমি তার সন্ধান তোকে দিব। রঙ্গন নড়ে চড়ে উঠল, উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় আছে সে? আগে বল, আমার বোনের সাথে যোগাযোগ করবি না? ঠিক আছে, যোগাযোগ করব না। অনুভব হাসল, এটা সে করতে চায়নি, তবুও বোনের ভালোর জন্য করতে হলো। এই কথা যে রঙ্গন পাবলিক করবে না এটা সে জানে। রক্তের একটা টান আছে না। কি হলো, মরে টরে গেলি? বলছিস না কেন? দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? মেজাজ গরম না করে বল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে। তোর বোনের সই? হুম, সে তোর নিজের বোন। রঙ্গন হতভম্ব হয়ে গেল, স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো, গলা কাঁপছে তার। তুই সত্য বলছিস? মিথ্যা কবে বলেছি? রঙ্গন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করতেই তার মুখে হাসি ফুটল। কেউ একজন আপন বলতে আছে তার, এটাই বিড়বিড় করল। অনুভব তার মনোভাব বুঝে নিজেও হাসল। এই কথাটা মাস্টার মশাই তাকে বলেছিল। গলা খাঁকড়ে দিয়ে বলল, যাই হোক, আজকে থেকে তুই আর আমার বোনের সাথে যোগাযোগ করবি না, মাথায় থাকবে। রঙ্গন এবার স্বাভাবিক হয়ে মুচকি এসে বলল, করব না। তবে সে নিজে থেকে যোগাযোগ করলে আমি তাকে বাধা দিতে পারবো না। অনুভব দাঁতে দাঁত চেপে বলল, এটা কিন্তু কথা ছিল না। রঙ্গন হেসে বলল, একটু আগেই না বললি আগের রঙ্গন আর এই রঙ্গন এক নয়? তাহলে আবার আগের মতো কেন আশা করছিস? শোন, আগের রঙ্গন কথা দিয়ে কথা রাখতো, আর এখনকার রঙ্গন কথা দিয়ে কথা রাখে না, বুঝেছিস? শালা, তোকে আমি দেখে নিব। উফ, নেতা সাহেব, আমি শালার থেকে দুলাভাই বেশি কমফোর্ট ফিল করি। আমার দুলাভাই হওয়ার আশা তুই ছেড়ে দে, তবে তোর দুলাভাই হতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। রঙ্গন রাগল না, বরং হাসল। আমার বোনকে কি তোদের মতো পেয়েছিস? ভুলে যাবি না সে রঙ্গন পাঠানের বোন। এত সহজে তার মন জয় করতে তুই পারবি না, তোকে তেলে ভেজে ছেড়ে দিবে। আর যদি বোন নিজেই আবার হতে চায়? রঙ্গন আবারও হাসল, একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ছেলে হিসেবে তুই খারাপ নয়, চরিত্র ঠিক আছে, তবে তোর রাজনীতির জন্য সে মানবে না। অনুভব রাগে গজগজ করতে করতে ফোন কেড়ে দিল। লাভের লাভ কিছুই হলো না। দুই ভাই বোনের রাজনীতি নিয়ে এত কি সমস্যা তার মাথায় ঢুকে না। দুজনকে একসাথে দুটো করে 4টে থাপ্পড় দিতে পারলে বড্ড শান্তি লাগতো। রঙ্গন বেশ কিছুটা সময় নিয়ে রয়ে শয়ে ওহিকে কল দিল। 3বার রিং হওয়ার পর ধরল। হ্যালো। এত সময় লাগে? পড়ছিলাম, খেয়াল করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ওসব পরপুরুষের লেখা বই না পড়ে আমার মন পড়ার চেষ্টা কর, ভবিষ্যতে কাজে লাগবে।
ওহি থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে? রঙ্গন এবার ওহিকে জ্বালাতন করতে বলল, বড্ড টেনশনে আছে রে। কেন, কি হয়েছে? না, থাক। না, বলুন, আমি শুনতে চাই। আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? ভোরের নাকি? হুম। কিছু অসহায় জনতা আমার কাছে সাহায্য চাচ্ছে। কি সাহায্য? ভোরের স্বপ্ন তো সত্যি হয়। সেই অসহায় জনতা কারা জানিস? না, আপনি বললে তো জানবো। আমার বাচ্চা কাচ্চা। ওহি ভ্যাবাচাকা খেয়ে বলল, কি চাতা বলছেন? রঙ্গন আফসোসের স্বরে বলল, হুঁ রে, সত্যি আমার বাচ্চারা তার মাকে দেখতে চাচ্ছে। ওই কিছুটা বিব্রত হলো, লজ্জাও পেল, কি বলবে না বুঝে বলল, রাখছি, অনেক পড়া বাকি। না, ইচ্ছেকে দে। কেন? আগে দে। ইচ্ছেখানে হাত দিয়ে পড়ছিল। ওহি প্রথমে কয়েকটা ডাক দিল, শুনল না। অবশেষে উঠে গিয়ে তাকে একটা গুতা মেরে বলল, তোর সাথে কথা বলবে। কি কথা? জানি না। ও, সাউন্ড বাড়া, আমি শুনছি। আচ্ছা। ইচ্ছে? ভাইয়া, কেমন আছেন? রঙ্গন ফোনের দিকে চেয়ে রইল। আজকে বড্ড মায়া কাজ করছে মেয়েটার উপর, তবুও বুঝতে দিল না। এই তো আছি, তুই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু বলবেন? হুম। অনুভব মির্জা তোকে বিরক্ত করে? ইচ্ছে বড় বড় করে ওহির দিকে তাকিয়ে বলল, না তো, বরং আমিই তাকে বিরক্ত করি। আচ্ছা, ও যদি তোকে কিছু বলে আমায় বলবি। কিন্তু কেন? দাঁড়া, কথা শেষ করতে দে। বলে আবার বলল, শোন, তোকে ওই লোক যদি ভয়টায় দেখায় বা কিছু বলে, তাহলে সোজা আমাকে বলবি। আমরা দুজন মিলে ওটাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। দারুণ আইডিয়া তো। ওকে, ডান। ওই হতভম্ব হয়ে চশমার উপর দিয়ে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, কত বড় বেয়াদ্দব দুটো, তার সামনে তার ভাইকে মেরে বস্তায় ভরার বুদ্ধি করছে, ভাবা যায়? পর্ব 16। কত বড় বেয়াদ্দব দুটো, তার সামনে তার ভাইকে মেরে বস্তায় ভরার বুদ্ধি করছে, ভাবা যায়? ওহির বিড়বিড়ানি শুনে ইচ্ছে ফোন কানে রেখেই বলল, কিরে, তুই কি আমাদের গালি দিচ্ছিস? ওহি থমথমে গলায় বলল, না। রঙ্গন ওহির মনোভাব বুঝে ইচ্ছেকে বলল তাকে ফোনটা দিয়ে দিতে। ওহি নিল, তবে কানে ধরে চুপ করে রইল। রঙ্গন নিজেই কথা বলল, শোন, আজকের পর আমি আর তোকে ফোন দিব না। ওহি অবাক হয়ে বলল, কেন? আজকের পর থেকে তুই আমাকে ফোন দিবি, বুঝছিস? ওহি রেগে গেল। কি পেয়েছেটা কি? যা বলবে তাই করতে হবে? করবে না সে। রেগে বলল, পারবো না। আপনি দিলেই কথা বলবো, নইলে বলবো না। বলেই ফোন কেটে দিয়ে থম মেরে বসে রইল। ইচ্ছে কয়েকবার ডাকলেও উত্তর করলো না, পড়তে বসে পড়ল। ইচ্ছে হতাশ হয়ে একটু ফোন টিপতে বসলো। হঠাৎ অনুভবের আইডি তার সামনে আসলো। সাথে সাথে রিকোয়েস্ট পাঠালো। বড্ড বোরিং লাগছে, এ বেটারে জ্বালাইতে পারলে ভালো লাগবে। অনুভব নিজেও অনলাইনেই ছিল। নোটিফিকেশন আসতেই সিন করলো। কেউ রিকোয়েস্ট দিয়েছে, জান্নাতুল তাজরিন ইচ্ছে। আইডির নাম দেখে বুঝে ফেললো এটা কে। অ্যাকসেপ্ট করে নিল। অনুভব কনফার্ম করতেই ইচ্ছে সাথে সাথে মেসেজ লিখলো, কি এমপি মশাই, কি করছেন? অনুভব রিপ্লাই করবে কি করবে না ভাবতে ভাবতেই করে ফেলল। লিখল, অফিসে এসেছি, কাজ করছি। ও, একটা কথা বলতে পারি? তুমি আবার বলার আগে অনুমতি কবে থেকে নেওয়া শুরু করলে? ধর, সোজা কথায় উত্তর দিন। হুম, বলো। আপনি রাজনীতি করে কত টাকা সরিয়েছেন? অনুভব রাগী ইমোজি দিয়ে লিখল, এই মেয়ে, আমাকে তোমার এমন মনে হয় রাজনীতি ছাড়া আর কিছু বলতে পারো না? ইচ্ছে হাসলো, হেসে আবার লিখল, পারি, বলবো। রিপ্লাই আসলো না, তাই ইচ্ছে আবার লিখল, আপনি এখন পর্যন্ত কয়টা প্রেম করেছেন? একটাও না। কেন? সময় পাইনি। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে লিখল, এমন খুঁজটা পেশায় নিয়োজিত থাকলে কোনো মেয়েই বা প্রেম করবে আপনার সাথে? এই মেয়ে, তুমি জানো আমি প্রতিদিন কতগুলো প্রপোজাল পাই প্রেমের? না, জানি না। অনুভব বেশ অনেকগুলো মেসেজ রিকোয়েস্টের সস পাঠিয়ে লিখল, এবার দেখো। ইচ্ছে খুঁটে খুঁটে দেখলো, কোনো মেয়েকেই রিপ্লাই করেনি। কিছু একটা ভাবলো, অতপর লিখল, ফেসবুকে কি রিয়েল প্রপোজ বোঝা যায়? সব কয়টা ফেক আইডি মনে হচ্ছে। অনুভব বিরক্ত হয়ে আর রিপ্লাই করলো না। ইচ্ছে হাসতে লাগলো, হাসতে হাসতেই লিখল, এমপি মশাই, গান শুনবেন? বলো, শুনছি। তোমার আব্বাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো, তোমার আম্মাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো,
ঠ্যাং ট্যাং ট্যাং ট্যাং। অনুভব রাগী ইমোজি দিয়ে লিখলো, শোনো মেয়ে, আমাকে রাগিয়ে তুমি কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আজীবন এমন ফালতু গান বলা বের হয়ে যাবে। কিন্তু ইচ্ছেটা দেখলো না। আগেই ফোন অফ করে রেখে দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। এখন ভালো লাগছে। গুনগুনিয়ে উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে হয়তো ঢাবি পরীক্ষা ছিল। মোটামুটি দুজনের ভালো হয়েছে, কালকে বাড়ি ফিরবে। খুশিতে লাফিয়ে লাফিয়ে ইচ্ছে হাঁটছে। ওহি বারবার তাকে বলছে, ইচ্ছে পড়ে যাবে কিন্তু। কিন্তু কে শোনে কার কথা। একটা উষ্টা খেয়ে আবার ভদ্রমের মতো হাঁটতে লাগলো। আজকে অনুভবের আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। তাই আবির আর আরিয়া এসেছিল তাদের নিয়ে যেতে। দুজনকে বেরোয় আসতে দেখে আবির এসে জিজ্ঞেস করলো, কিরে পরীক্ষা কেমন হলো? দুজনেই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। আরিয়া বলল, চল তোদের আজকে আমি ট্রিট দিব। কি খাবি বল? আবারও দুজনে একসাথে বলল, ফুচকা আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই হোস্টেলে ফিরে গেল। বাড়িতে ফোন করে কথা বলল। অতঃপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা লেগে গেল। ইচ্ছে বলল, চল ছাদে থেকে ঘুরে আসি। পাগল হয়েছিস? সেই দিন না শুনলে হোস্টেলের খালা কি বলল? ছাদে থেকে একটা মেয়ে লাফ দিয়েছিল। আর তখন থেকেই রাতে কারো ছাদের পায়ের আওয়াজ শোনা যায়। তারপর থেকে কেউ আর ছাদে যায় না রাতে। ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, আরে এমন একটু একটু সমস্যা সব জায়গাতেই থাকে, চল। না, যাব না, আর তুইও যাবি না। ইচ্ছে মুখ গোমরা করে বসে পড়ল। তার এখন আর ভালো লাগছে না। ছুটে বাসায় চলে যেতে ইচ্ছে করছে। ওহি তা দেখে বলল, ইচ্ছে কালকে তো চলে যাব, ভাইয়ের জন্য একটা চিঠি লিখবি? ইচ্ছে উঠে দাঁড়ালো, টেবিলে বসতে বসতে বলল, তোর ভাইকে এবার এমন চিঠি লিখবো না, দেখেই অক্কা পেয়ে যাবে। ওহি সেদিকে পাত্তা না দিয়ে প্রশ্ন মিলাতে বসলো। এভাবেই বেশ অনেকটা সময় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে দুজনেই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় রঙ্গন কল করলো। ওহি ধরতেই বলল, ব্যালকনিতে আয়। ওহি হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল, 11টা বাজে। হতভম্ব হয়ে বলল, কেন? তুই আসবি নাকি আমি ভেতরে যাব? এই না না, আসছি। ওহি দৌড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অতটা বড় না, ছোট্ট একটা ব্যালকনি। কোনো গাছগাছালি কিচ্ছু নেই। তারা লাগিয়ে সে সময়ও পায়নি। শুধু কাপড় চোপড় মেলতেই আসে দুজনে। তাছাড়া সেভাবে আসা হয়নি। মূলত চাপা হওয়াতে দুজনের কারোরই পছন্দ হয়নি। আরেকটা কারণ আছে, এখানে দাঁড়ালে রাস্তার মানুষ দেখা যায়। এমনকি তারা তাকালেও দেখতে পাবে। এই জন্যই সচরাচর আসে না তারা। ওহি উকিঝুঁকি মেরে দেখতে লাগলো। হঠাৎ রাস্তার ল্যাম্পপোস্টের কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চেহারা বোঝা না গেলেও পোশাক দেখেই বুঝে ফেললো এটাকে। এক হাতে ফোন, অন্য হাতে সিগারেট। রঙ্গন এবার কথা বলল, অবশেষে খুঁজে পেলি তাহলে আমাকে। আপনি এত রাতে কেন এসেছেন? তোকে বলতে হবে? আমি ভেতরে চলে গেলাম। না, দাঁড়া বলছি। বলুন। তোকে দেখতে এসেছিলাম। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, কালকে চলে যাব। ও, একটা গান শোনাবেন? আসলে বাড়ি গেলে তো এভাবে আর কথা হবে না। শোনাবেন? রঙ্গন দাঁত কিরমির করে বলল, কথা হবে না মানে? তুই ফোন না ধরলে তোর ভাইকে ফোন দিব, মনে রাখিস। ওহিত চমকে উঠল। কিছু বলার আগে রঙ্গন গান ধরল, আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার জন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। আপনি এত সুন্দর গান কই থেকে শিখেছেন? শিখিনি কখনো। ও, জানেন ভাইয়াও ভালো গান গায়। আমি শুনতে চেয়েছি, একদম তার কথা আমাকে বলবি না। এত রাগ কেন আমার ভাইয়ের উপর আপনার? তাই আগে বলুন তো। রঙ্গন কথা ঘুরিয়ে বলল, তোর ভাই আজকে আমাকে কল দিয়েছিল। কি বলেছে জানিস? তোকে নিয়ে পালাতে। কি? অসম্ভব। রঙ্গন মুচকি হেসে বলল, আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে, চল পালিয়ে যাই। পর্ব 17। সকাল হতে ব্যাগপত্র গুছিয়ে নিল দুজনে। এখন অপেক্ষা অনুভব আসার। হোস্টেলের নিচে এসে কল দেওয়ার কথা তার। ইচ্ছে আর ওহি দুজনেই রেডি হয়ে বসে আছে। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও যখন অনুভব আসছে না, তখন ইচ্ছে রেগে ওহির ফোন কেড়ে নিয়ে অনুভবকে কল দিল। অনুভব মিটিংয়ে ছিল। এ সময় ফোন আসায় বিরক্ত হলো। সাথে তার দলের লোকজন। তবে হাতে নিয়ে যখন দেখলো ওহি কল দিয়েছে, এক সাইডে গিয়ে ধরে বলল, ওহি বনু, আজকে যেতে পারবো না। কাজের প্রচুর চাপ, অনেক ব্যস্ত। কালকে বাসায় নিয়ে যাব। ইচ্ছে রেগে বলল,
থাকুন আপনার কাজ নিয়ে, আমি আর রোহিত চললাম। যত সব খুশটা লোকজন, মোটটাই নষ্ট করে দিল। অনুভব রাগল না, থমথমে গলায় বলল, ওহিকে দাও। ইচ্ছে দিয়ে দিল। অনুভব ওহিকে বুঝিয়ে বলে ফোন রেখে দিল। ইচ্ছের রাগে রীতিমতো কাঁপছে। ওহি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। কখন যে তাকে কি বলে ঠিক নেই। ইচ্ছে আবার তার হাত থেকে ফোন নিয়ে রঙ্গনকে কল দিল। রঙ্গন ঘুমিয়েছিল এ সময়। কল আসায় নম্বর না দেখেই কল কেটে রেখে দিল। বেশ কয়েকবার আসার পর বিরক্ত হয়ে সামনে ধরল। ওহির নম্বর থেকে এতগুলো কল দেখে ব্যাক করলো। ইচ্ছে সাথে সাথেই রিসিভ করে বলল, ভাইয়া ফ্রি আছেন? একটু আসতে পারবেন? রঙ্গন অবাক হলো। হঠাৎ এই কথা বলছে কেন? বুঝলো না। কোনো বিপদে পড়লো না তো? তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো, কেন বনু, কোনো সমস্যা? কিছু হয়েছে? তোরা ঠিক আছিস? ওই বড় একটা শখ খেলো। রঙ্গন এত ভালো করে কথা বলতে পারে তার জানা ছিল না। তবে ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, ওই বেটা অনুভব মির্জা আসে নাই। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক নাকি ব্যস্ত, তাই আজকে আর যাওয়া হবে না। তাই আমরা আপনার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবেন? একদমই কথাগুলো বলে থামলো ইচ্ছে। রঙ্গন হাসল। হাতে থাকা ঘড়ি দেখে নিয়ে বলল, আধা ঘন্টা সময় দে, আসছি। ঠিক আছে। ওহি মাথায় হাত দিয়ে বসে বলল, পাগল তুই, ভাইয়া দেখে ফেললে কি হবে? ইচ্ছে রেগে গিয়ে তার চুল টেনে ধরে বলল, ফাজিল পিটি, যখন দিনরাত ফোনে কথা বলিস তখন তোর ভাই কই থাকে? থাক, তোর যাওয়া লাগবে না। আমি জিনিয়া আর জিহান যাব। কি? ওদেরও নেবে? হ্যাঁ অবশ্যই। দাঁড়া, ওদের রেডি হয়ে রাস্তার মোড়ে দাঁড়াতে বলি। ঠিক আছে। শেষমেশ ইচ্ছের কথাই রাখতে হলো। রঙ্গন নিচে এসে কল দিতেই তারা নেমে পড়ল। রঙ্গন তাদের বলল রিকশায় উঠে পড়তে আগে থেকে নিয়ে এসেছিল। ইচ্ছা জানায় সামনে আরও দুটো ফ্রেন্ড আছে। রঙ্গন বলল, সমস্যা নেই, আগে তোরা উঠে পড়, ওদের জন্য সামনে থেকে রিকশা নিয়ে নিব। আচ্ছা, কিন্তু আমরা যাব কোথায়? বই মেলা হচ্ছে, যাবি? ইচ্ছে বলার আগেই ওহি বলল, যাব। অবশেষে সবাই মিলে বইমেলায় হাজির হলো। সবাই মিলে ঘুরে ঘুরে বই দেখতে লাগলো। রঙ্গনের কথা জিহানারাও জানে, তাই আর কোনো প্রশ্ন করেনি আলাদা করে। তবে এখানেও কাপল দেখে বলল, দেখছিস, এখানেও এরা, এদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই, সব জায়গায় হাজির। ইচ্ছে টিটকারি মেরে বলল, তাতে তোর এত জ্বলে কেন? আমার তো জ্বলবেই, কারণ আমার নেই। জিনিয়া বলল, এখন থাকলে কি করতি? বই কিনে দিতাম। জিনিয়ার সাথে সাথে টেনে ধরে বলল, গফ নাই তাতে কি, বোন তো আছে, আমাদের তিনজনকে কিনে দিবি, চল। বলেই টানতে টানতে একটা স্টলে নিয়ে গেল। ওহিয়া যাচ্ছিল, তবে তার আগে রঙ্গন তার সামনে দাঁড়ালো। ওহি চশমা ঠেলে হাতে নিয়ে বলল, কি? তোরা যারা চোখে কম দেখিস তারা চশমা ছাড়া কানেও কম শুনিস নাকি? ওহি আবার চশমা পরে নিয়ে বলল, না, বাজে কথা বলবেন না। বেশ, বই কিনবি? না, টাকা আনতে মনে নেই। চল আমার সাথে। কোথায়? চান্দে। কি? রঙ্গন আরেকদিকে পা বাড়ালো। ওহি দোটানায় পড়ে গেল, কোন দিকে যাবে? রঙ্গন বেশ কিছুটা যাওয়ার পর যখন দেখলো আরেকজনের হদিস নেই, তখন ডাক দিল, কিরে, আসবি নাকি বালতি আনতে হবে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল, না না, আসছি। রঙ্গন তাকে বলল, পছন্দ মতো বই নিয়ে নে। ওহি কিছু না বলে বই দেখতে লাগলো। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে বলল, এটা নিব। আচ্ছা, ইচ্ছের জন্য একটা নেই। ওহি আরেকটু খুঁজে খুঁজে আরিফ আজাদের বেলা ফুরাবার আগে বইটা নিয়ে বলল, এই দুটোই থাক, শেয়ার করে পড়ব। ইচ্ছে আর জিনিয়া মিলে জিহানের থেকে বই নিয়ে তবেই ছাড়ল। জিহান হতাশ সুরে বলল, তোদের মতো ভদ্রমহিলাদের সাথে আমি আর কোথাও কোনোদিন যাব না। দুজনেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওহি ততক্ষণে আগের জায়গায় এসে দাঁড়িয়েছে। রঙ্গন টাকা মিটিয়ে নিজেও এসে বলল, এখন কোথায় যাবি? ইচ্ছের আগেই জিনিয়া জবাব দেয়, আগে কিছু খাবো। রঙ্গন তাদের নিয়ে একটা সামনে আগালো। একটা ফাস্ট ফুডের দোকান দেখে সবাইকে গিয়ে বসতে বলল। যে যার মতো খাবার নিল। ওহি জানালো সে কিছু খাবে না। রঙ্গন কিছু সময় ব্রু কুচকে যেয়ে তার পাশে গিয়ে চেয়ার টেনে বসে ফিসফিস করে বলল, কি সমস্যা তোর? এত ভাব দেখাচ্ছিস কেন? থাপ্পড় কত প্রকার জানিস? একটা বাড়তি কথা বললে উদাহরণ সহ দেখিয়ে দিব। ওহির প্রচণ্ড মন খারাপ হলো। চোখ ঝাপসা হয়ে আসছে। নাক টেনে বলল, আপনি খুব খারাপ। তুই আর তোর ভাই, এটা ছাড়া অন্য কোনো শব্দ জানিস না? ওহি চুপ করে রইল। রঙ্গন তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর রাগের কারণ আমি হলেও রাগ ভাঙানোর উপায় আমার জানা নেই, তাই অযথা রাগ করে সময় নষ্ট করিস না।
আমার তো ধৈর্য নেই। দেখা যাবে তোর রাগ ভাঙাতে গিয়ে দুটো থাপ্পড় দিয়ে বসে আছি, তখন ভালো লাগবে? ইচ্ছের এখন ভালো লাগছে। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে সবাই যে যার গন্তব্যে চলে গেল। পরের দিন অনুভব সময়ের আগে চলে এসেছে। ওহিকে কল দিয়ে নামতে বলেছে, 1 ঘন্টা হয়ে গেল, তবুও কেউ নামছে না। মূলত ইচ্ছে জেনে বুঝে এমন করছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে আর মিটিমিটি হাসছে। ওহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। 1 ঘন্টা পার হতেই ইচ্ছেকে টেনে বের করলো। অতঃপর দুজনেই গিয়ে অনুভবকে কিছু না বলে গাড়িতে উঠে বসলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? ইচ্ছে আর চোখে তাকিয়ে বলল, ব্যস্ত ছিলাম। ওহি বিষয়টা সামলাতে বলল, ভাইয়া আসলে কিছু জিনিস তোলা হয়েছিল না, এখন চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে না তোমার? অনুভব ইচ্ছের দিকে তাকিয়ে কিছু না বলে উঠে বসলো, তারপরে রওনা দিল। বেশ কয়েক ঘন্টা জার্নি করে আপনজনদের কাছে ফিরল। আনোয়ারা বেগম সকাল থেকে ভালো মন্দ রান্না করে বসে আছে। ইচ্ছে বাড়ি ফিরতেই তাকে জড়িয়ে ধরে কিছু সময় কান্নাকাটি করলো। শফিক সাহেব তাকে থামাতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বললেন, ইচ্ছে রানী, বল তো এখানে সব থেকে ছোট কে? ইচ্ছে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন আমি? আরে ধর, যে কথায় কথায় কাঁদে সেই হচ্ছে সব থেকে ছোট মানুষ। ইচ্ছে হাসল। আনোয়ারা বেগম কান্না বন্ধ করে চোখ গরম করে তাকালেন। 7 দিন পর আজকে ইচ্ছেদের ঢাবির রেজাল্ট দিয়েছে। সকাল থেকে সে কি টেনশন দুজনের! ওহিত কয়বার কেঁদেছে ঠিক নেই, তবে রেজাল্ট দিতে দিতে একেবারে সন্ধ্যায় গিয়ে দিল। ইচ্ছে তো রেগে গিয়ে কিছু সময় গালমন্দও করলো। এত দেরি করার কি দরকার ছিল? আর একটু হলে তো জানটাই বের হয়ে যাচ্ছিল। অবশেষে আশা পূরণ হয়েছে, ভালো নম্বর পেয়েছে। তবুও টেনশন কমলো না। যদি আলাদা সাবজেক্ট আসে, তখন তো সবসময় একসাথে থাকা হবে না। এসব নিয়ে দুজনে ফোনে আলাপ আলোচনা করছিল। হঠাৎ ওহির মা অনিমা বেগম ভেতরে এসে ওহিকে বললেন, ফোনটা একটু দে তো, ইচ্ছের সাথে কথা বলবো। ওহি মাথা নাড়িয়ে ফোন দিয়ে দিল। অনিমা বেগম ফোন ধরে হ্যালো বলতেই ইচ্ছে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি জান, কেমন আছেন? অনিমা বেগম হাসলেন। সবার সাথে জান লাগানোটা ইচ্ছের ছোটবেলার স্বভাব, তবে এই ডাকটা ইচ্ছের মুখে শুনতে বড্ড ভালো লাগে। অবশেষে উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, একটু ভালো ছিলাম, তবে আমার 2 মেয়ের রেজাল্ট শুনে আরও ভালো আছি। আচ্ছা, যে জন্য ফোন দিলাম আগে সেটা বলি। কালকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব, তবে ওহিকে নিয়ে যাব না। ও একা একা থাকবে। তুই কি একটু আসতে পারবি? তুই থাকলে একটু শান্তি পেতাম। ইচ্ছে হেসে বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। আমি সকাল সকাল পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, এখন তবে রাখছি। আচ্ছা। অনিমা বেগম ফোন রেখে ওহির দিকে তাকালেন। অতঃপর দুজনেই হাসলো। পরের দিন ইচ্ছে আসলো, তবে একটু দেরি করে। এসে দেখলো আগে থেকে অনিমা বেগম আর অনুভব রেডি হয়ে বসে আছে। সে আসতেই অনিমা বেগম তার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন, এত দেরি হলো কেন রে ইচ্ছে মা? আর বলো না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। এখন তাহলে আমরা বের হই। আমরা না আসা পর্যন্ত কিন্তু বাড়ি যাবি না। ঠিক আছে ঠিক আছে, যাব না। অনিমা বেগম আগে আগে বের হয়ে গেলেন। পিছু পিছু অনুভবও বের হচ্ছিল। ইচ্ছে পেছন থেকে ডাক দিয়ে বলল, কি এমপি মশাই, এত সেজেগুজে কই যাচ্ছেন? তুমি জেনে কি করবে? এমপি কখন কি করে তা জনগণের জানার অধিকার রাখে। অনুভব মুচকি এসে বলল, শোনো মেয়ে, এমপি কি করতে যাচ্ছে জনগণ তা খুব তাড়াতাড়ি জানতে পারবে। পর্ব 18। সারাদিন দুজন মিলে খুব আড্ডা দিল। গল্পে এতটাই মজে ছিল যে খাওয়ার কথাই ভুলে গেছে। ওই যে কথায় বলে না, গল্প কে করে অল্প। অনিমা বেগম তাদের জন্য রান্না করে রেখে গিয়েছেন। ওইকে বলে গেছেন দুজনে গরম করে খেতে, অথচ সেও বেমালুম ভুলে গেছে। যখন মনে পড়লো তখন অলরেডি 3টা বাজে। দুজনেই উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল প্রথমে, অতপর খাবার বেড়ে নিয়ে সোফা গিয়ে বসলো। উদ্দেশ্য মুভি দেখবে। ওহি টি টেবিলের উপর ল্যাপটপ সেট করে 12th ফেইল মুভিটা চালু করে দিল। এটা নিয়ে ফেসবুকে অহরহ পোস্ট দেখেছে, তবে পড়াশোনার চাপে দেখা হয়নি। ইচ্ছে মুখে খাবার নিয়ে ওহিকে তাড়া দিয়ে বলল, আর কয়দিন দাঁড়িয়ে থাকবি, এখানে এসে খেতে বস। ওহিও গিয়ে বসলো। মুভি শেষ হওয়ার আগেই তাদের খাবার শেষ হলো। ইচ্ছে সোফার উপর ওহির কোলে মাথা দিয়ে শুরু করলো। ওহি কিছু বলল না। শেষ চিনে গিয়ে বেচারি ওহি একদম কান্না করেই দিল। ইচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, একবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। শেষমেশ উঠে বসে বলল, কিরে কাঁদছিস কেন? নায়ক আইপিএস হয়ে গেছে, এখন তো খুশি হওয়ার কথা। কই, সে যখন খাটলো তখন তো চোখ থেকে পানি বের হলো না, এখন কেন হচ্ছে? ইচ্ছের কথাই হয়ে থেমে গেল। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তাই তো, এখন কেন কাঁদছি?
ইচ্ছে আফসোসের সুরে বলল, এটা সত্য ঘটনার উপরে বানানো হয়েছে, শিক্ষণীয় একটা মুভি। আর আমাকেও কিছু কিছু বাঙালি পোলাপাইন কি শিক্ষা নিল জানিস? কি? জীবনে গফের গুরুত্ব অপরিসীম। অতঃপর দুজনেই হাসতে লাগলো। এগুলি নিয়ে মূলত ফেসবুকে ট্রল চলেছে টানা 1 মাস। ইচ্ছে ওহির হাত ধরে টেনে তুলে মুখে মুখে গান ধরে নাচতে লাগলো। এটা তার আগেকার স্বভাব, হুটহাট নাচতে শুরু করা। এমন সময় কলিং বেল বেজে উঠল। ওই সোফায় বসে বলল, আমার মাথা ঘুরছে, তুই খুলে দিয়ে আয়। ইচ্ছে গিয়ে দরজা খুলে দিতেই দেখল অনিমা বেগম হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছেকে দেখে হাসলেন। প্যাকেট খুলতে খুলতে বাসায় ঢুকলেন। পিছু পিছু অনুভবও আসলো। তবে ইচ্ছেকে কিছু বলল না। মুখ তার গম্ভীর। ইচ্ছে তার মুখ দেখে মনে মনে বলল, এই বেটার আবার কি হলো? অনিমা বেগম তাকাতেই দরজা বন্ধ করে তার কাছে গেল। কাছে যেতেই একটা মিষ্টি মুখে দিয়ে দিল। ইচ্ছে চিবুতে চিবুতে বলল, কিসের মিষ্টি গো আন্টি? অনিমা বেগম ওহির মুখেও একটা মিষ্টি দিয়ে বললেন, অনুভবের বিয়ে ঠিক করে আসলাম রে। ইচ্ছের মুখ থেমে গেল। বাকিটুকু গিলে খেয়ে বলল, মানে কবে? মানে আবার কি? বিয়ে রে বিয়ে, আমার অনুভবের বিয়ে। আমার কত শখ জানিস, ধুমধাম করে ছেলের বিয়ে দিব। তুই কিন্তু 7 দিন আগেই আসবি। ইচ্ছে কিছু না বলে অনুভবের দিকে তাকালো। এখনো মুখ গোমরা করে সোফায় বসে ফোন টিপছে। অতঃপর ওহির দিকে তাকালো। সেও অবাক হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের হঠাৎ মন খারাপ হয়ে গেল। একটু একটু খারাপ নয়, খুব বেশি খারাপ লাগছে। তবে বুঝলো না তার সব থেকে অপছন্দের লোকের বিয়ে ঠিক হয়েছে, এতে তার কেন খারাপ লাগছে। ইচ্ছে মন চাইছে ছুটে চলে যেতে, সময় নষ্ট করলো না। বলল, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। অনিমা বেগম বেশ কয়েকবার থাকতে বললেন, তবে ইচ্ছে রাজি হলো না। ওহি উপরে গিয়ে ইচ্ছের ফোন আর ব্যাগ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, চল এগিয়ে দিয়ে আসি। ইচ্ছে শুধু মাথা নাড়ল। ওহির সাথে বেরিয়ে পড়ল। অনুভবের এত সময় আর চোখে ইচ্ছের ভাবগতি দেখছিল। চলে যেতেই সরাসরি সদর দরজার দিকে তাকালো। আর বসলো না। উঠে নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, সময় বৃথা, তুমি বললে না? বোকা ভেবে গেল আমারে। পরিণীতা তুমি একা, আমি ঠিকই ভাবি তোমারে। ইচ্ছে মির্জাবাড়ি থেকে বের হতেই বারবার চোখ মুছতে লাগলো। ওহি প্রচণ্ড অবাক হলো। বারবার জিজ্ঞেস করতে লাগলো, ইচ্ছে, সই আমার কি হয়েছে? কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। উত্তর না পেয়ে জড়িয়ে ধরল। ইচ্ছে এবার জোরে কেঁদে ফেলল। নাক টানতে টানতে অস্পষ্টভাবে বলল, আমি জানি না, তবে আমার খুব কান্না পাচ্ছে। ওহি বিশ্বাস করল না, কারণ ইচ্ছে এমনি এমনি কাদা মানুষ নয়। তার মন অন্য কথা বলছে। তবে মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না। ইচ্ছেকে সময় দিল স্বাভাবিক হতে। বেশ কিছু সময় পার করে ইচ্ছে নিজে থেকেই তাকে ছেড়ে দিয়ে বলল, আমি যাই এখন। দাঁড়া, ড্রাইভার চাচাকে বলি তুই গাড়িতে যা। ইচ্ছে রাজি হলো না। বলল, না, আমি রিক্সা বা অটোতে করে যাব, থাক, আসি। ইচ্ছে হাঁটতে লাগলো। পিছন ফিরে দেখলো না তার সই অবাক পানে তার দিকে চেয়ে আছে। কারণ তার থেকে বেশি অবাক সে নিজেই হয়েছে। রঙ্গন দূর থেকে সবকিছুই দেখলো। ইচ্ছে একটা রিক্সার ডাক দিয়ে উঠে বসতেই রঙ্গন নিজেও গিয়ে উঠল। ইচ্ছে অবাক হয়ে বলল, ভাইয়া আপনি? রঙ্গন একটা টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? ইচ্ছে নাক টানতে টানতে বলল, ওই কুষ্ঠে লোকের বিয়ে। রঙ্গন বুঝলো কার কথা বলছে, তাই জিজ্ঞেস করলো, তাতে তুই কাঁদছিস কেন? জানি না। রঙ্গন একটা লম্বা শ্বাস নিল। বড্ড মায়া কাজ করছে। বোনটার মাথায় হাত দিলে কি সে রাগ করবে? মন বলল করবে না, দে। আগে কখনো ভাবনা চিন্তা করে কিছু করতো না, কিন্তু আজ এই বোনটাকে সে কত খুঁজে, শুধু একটি বার দেখার আশায়। অবশেষে খুঁজে পেল। তবুও কত বাধা, মুখে বলতে পারল না আমি তোর ভাইরে। ইচ্ছে বাইরের শক্ত কলসটা বেরিয়ে আসতে চাইল। চোখ কাঁপছে বারবার। বুক চিরে কিছু দীর্ঘশ্বাস বের হলো। চোখ থেকে পানি পড়ার আগেই নিজেকে স্বাভাবিক করে নিল। বোনের মনোভাব বুঝতে তার সময় লাগলো। মাথার উপর হাত রেখে বলল, কাঁদিস না ইচ্ছে। তুই বললে আমি শুধু অনুভব মির্জাকে নয়, ইলন মাস্ককেও তুলে আনতে পারি। ইচ্ছে থেমে গেল। অবাক চোখে রঙ্গনের দিকে চাইল। একটু পরে মাথা নাড়িয়ে বলল, না, আমার কাউকে লাগবে না। রঙ্গন মুচকি হেসে ইচ্ছের হাতে একটা কাগজ দিয়ে বলল, আমার নাম্বার আছে, লাগলে আমাকে কল দিস, এনে দিব, আর কাঁদিস না। বলেই চলন্ত রিক্সা থেকে নেমে গেল। ইচ্ছে তাকিয়ে রইল। কেন জানে না আজকে রঙ্গনের কথা শুনে বড্ড আপন লাগছিল। তবে এখন নিজেকে স্বাভাবিক করা দরকার, নইলে দাদিজান হাজারো প্রশ্ন করবে।
মাথা থেকে এমপি মশাই নামটা বাদ দেওয়ার চেষ্টা চলল। রঙ্গন একটা দোকানে ঢুকে সিগারেট নিল। দোকানদারকে বলল, এই মাসে কত টাকার সিগারেট খেয়েছি, হিসাব করে ইশতিয়াক পাঠারের থেকে নিয়ে আসবি। দোকানদার মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাই। রঙ্গন একটা বেঞ্চ টেনে নিয়ে গিয়ে বসল। মুখে সিগারেট নিয়ে টি শার্টের হাঁটা গুটিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। ওহি রুমেই বসে ইচ্ছের কথা ভাবছিল। বারবার চেক করছিল কয়টা বাজে। তাদের বাড়ি থেকে ইচ্ছেদের বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। আরেকবার ফোন হাতে নিতেই রঙ্গনের কল আসলো। কল ধরতেই রঙ্গন বাজ খাই গলায় বলে উঠল, তোর ভাইয়ের পাখা গজিয়েছে তাই না? মনে রাখবি, তার পাখা ছাড়তে আমার সময় লাগবে না। ওহি হকচকিয়ে বলে উঠল, মানে? ইচ্ছে কাঁদছিল কেন? ওহি আমতা আমতা করে বলল, আসলে আমি জানি না। রঙ্গন সাথে সাথে ধমকে উঠল, জানিস না? কিসের সই তুই, তার মন বুঝিস না? দেখুন, এভাবে বলবেন না, আমি ওর মনোভাব বুঝেছি। তাহলে হুদাই ঢং করছিস কেন? ওহি চুপ করে রইল। ইচ্ছেকে নিয়ে রঙ্গন এমন করছে কেন তার মাথায় আসলো না। তার ভাবনার মাঝে আবার গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে ভালো হয়ে যেতে বলবি। ইস রে, আমার ভাইকে ভালো হতে বলছে। শুনুন, আগে নিজে ভালো হন। রঙ্গন হাসল, পায়ের উপর পা তুলে বসে বলল, তুই জীবনে আসলে বোধ হয় ভালো হয়ে যেতে পারি। ওহি চোখ বন্ধ করে ফেলল। কিছু সময় পর আবার খুলে বলল, আচ্ছা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? ইচ্ছের সাথে তো সেদিন মেলায় কি সুন্দর করে কথা বললেন, আমার সাথে কেন বলেন না? কারণ তুই তোর ভাইয়ের বোন। আজব, তাহলে কি আমার আপনার বোন হওয়া উচিত ছিল? থাপ্পড় চিনিস, কাকে কি বলতে হয় জানিস না? ওহি অভিমানী সুরে বলল, আমি আর আপনার সাথে কথা বলবো না। যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন কল দিন। রঙ্গন টিটকারি মেরে বলল, সে আশায় থাকলে বুড়ি হয়ে যাবি। অশান্তিকর লোক একটা। রঙ্গন মুচকি এসে আকাশের দিকে তাকিয়ে বলল, খারাপ প্রেমিকরা কিন্তু ভালো জামাই হয়। বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারিস। ওহি ভ্যাবাচেকা খেয়ে বলল, আপনি আমার প্রেমিক কবে হলেন? আমি কি একবারও বলেছি আমি তোর প্রেমিক? ওহি রেগে ফোন কেটে দিল। বদলোক একটা, জীবনেও কথায় পারা যায় না। রেগে বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বলল, তুই জীবনেও বউ পাবি না শয়তান। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কোন শয়তান জীবনে বউ পাবে না? পর্ব 19। ওহিত চমকে পেছনে ঘুরল। এ সময় সে অনুভবকে আশা করে নাই। মনে মনে আফসোস করতে লাগলো, কেন রুম লক করে নাই। এখন কি উত্তর দিবে ভাবতে লাগলো। অনুভব বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার একমাত্র আদরের বোন। তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তাই এমন কিছু করিস না যাতে নিজের ক্ষতি হয়। বলেই অনুভব চলে যাচ্ছিল। ওহি এত সময় মাথা নিচু করে রেখেছিল। এখন মাথা তুলে হাত কচলাতে কচলাতে বলল, ভাইয়া, আসলে আমি। অনুভব শান্ত চোখে তার দিকে তাকালো। হাত দিয়ে থামতা ইশারা করে বলল, তুই যা ভেবেছিস আমি তাই বলছি। তোকে আমি মেরে ধরে বোঝাতে পারবো না। তোর ঠিক ভুল দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই নিজেও জানিস সে তোর জন্য মঙ্গলজনক নয়। ওহের চোখ দুটো টলমল করতে লাগলো। কি করে সবাইকে বোঝাবে মনের কথা? অনুভব বোনের মনোভাব বুঝল। থমথমে গলায় বলল, তুই তাকে বলবি ভদ্রলোক হয়ে দেখাতে, তবেই আমি ভেবে দেখব। ওহি দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। নাক টানতে টানতে বলল, ভাইয়া, ইচ্ছে খুব কাঁদছিল। অনুভব অবাক না হয়ে পারল না। হতভম্ব হয়ে বলল, কেন কাঁদছিল? তোমার বিয়ের কথা শুনে। অনুভব মুচকি হেসে বলল, আমি তার সাথে কথা বলে নিব, তুই টেনশন করিস না। ওই সম্মতি দিতেই অনুভব রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে বিছানার উপর থেকে ফোনটা নিল। কিছু একটা ভেবে পকেটে ঢুকিয়ে ছাদে চলে গেল। তাদের বাড়ির ছাদে হরেক রকমের ফুলের সমাহার। বাগানটা অবশ্য ওহির। মেয়েটা ফুল অনেক বেশি পছন্দ করে। গাছগুলো অনুভবেরই এনে দেওয়া, যদিও গাছের বেশিরভাগ যত্নই অনুভব বেগম করেন। অনুভব ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ভাবছিল, তার সাদাসিটা বোনটাকে নিয়ে রঙ্গনের মনে কি চলছে। দলের লোক লাগিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই অফার চয়ন তাকে দিয়েছিল, কিন্তু সে তা করতে পারেনি। কি করে করবে? ছেলেটার উপর যে তার বড্ড টান। কিছু ভালোবাসা মনের কোণে যত্ন করে রাখা, যা কেউ জানতে পারে না। রঙ্গনও বোধ হয় আর কোনোদিন জানতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল ভার্সিটি লাইফের সেই দিনগুলো।
রঙ্গনের সাথে তার প্রথম দেখা ভার্সিটির প্রথম ক্লাসে। অনুভব ক্লাসে ঢুকতেই একটা ছেলে তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি? সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে গেল। অনুভব ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। সবাইকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে নিজে হেসে অনুভবের কাঁধে হাত রাখলো। অনুভব ইতস্তত বোধ করলো, ছাড়ানোর চেষ্টা করলো। তা দেখে ছেলেটি হেসে বলল, আরে কুল, আমার কোনো সমস্যা নেই। এমন করছিস কেন? আমি ভালো মানুষ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে ডেয়ার দিয়েছিল যে এখন ক্লাসরুমে ঢুকবে তাকে বিয়ের প্রপোজ করতে হবে। অনুভব সবার দিকে তাকাতেই সবাই সম্মতি দিল। ছেলেটি তখন তার কাঁধ ছেড়ে হেসে হাত বাড়িয়ে বলল, আমি রঙ্গন পাঠান। অনুভব মির্জা। ছোট্ট জবাব তার। রঙ্গন ভ্রু কুচকে বলল, তুই কি মেপে মেপে কথা বলিস নাকি? শোন, তোকে আমার ভালো লেগেছে। আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? অনুভব কিছু বলার আগেই স্যার চলে আসে। রঙ্গন তাকে টেনে নিয়ে গিয়ে নিজের কাছে বসায়। অনুভব বুঝতে পারে ছেলেটা প্রচণ্ড দুষ্ট, এর সাথে তার যাবে না, ইগনোর করে চলতে হবে। কিন্তু তার আশায় জল ঢেলে রঙ্গন সবসময় তার সাথে লেগে থাকতো। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু একদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বের হতে গিয়ে একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা লাগে। অনুভব সরি বলার আগেই তার নাক বরাবর ঘুষি মারে। প্রথম বর্ষের স্টুডেন্ট তারা, সিনিয়রের সাথে টক্কর নেওয়া যাবে না ভেবে বিষয়টা সমাধান করে নিতে চায়, কিন্তু সে কোনো কথাই শুনছিল না, তাকে ধাক্কাতে থাকে। লাইব্রেরির এই ঘটনা একজন রঙ্গনকে বলতেই সে ছুটে আসে। হাতে নিয়ে এসেছে একটা বাঁশ। সিনিয়রটা তখন ওকে ছেড়ে রঙ্গনকে বলে, কিরে, মারবি নাকি? মার তো দেখি, মার। রঙ্গন মারবে এমন সময় অনুভব তাকে পেছন থেকে জাপটে ধরে বলে, ছেড়ে দে রঙ্গন, ঝামেলা করিস না। কে শুনে কার কথা? রঙ্গন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিস? এত সাহস তোর? আজকে তোকে আমি বুঝিয়ে ছাড়বো রঙ্গন পাঠান কি জিনিস। পরিস্থিতি খারাপ হওয়ার দিকে যাওয়াতে একটা স্যার এগিয়ে আসে। সবাইকে বকাঝকা দিয়ে লাইব্রেরি খালি করতে বলে। অনুভব রঙ্গনের হাত ধরে বাইরে নিয়ে আসে, শান্ত হয়ে বসতে বলল। রঙ্গন রেগে কিছু বলার আগেই দেখলো অনুভবের নাক থেকে রক্ত আসছে। সাথে সাথে উঠে দাঁড়ালো। ওকে নিয়ে একটা ফার্মেসিতে ঢুকলো। ড্রেসিং করিয়ে দুজন একসাথে বের হলো। তবুও রঙ্গনের আফসোস গেল না। সে হতাশার স্বরে বলল, তুই আমাকে না আটকালে ওকে আমি হসপিটালে পাঠিয়ে দিয়ে ছাড়তাম। এই জন্যই তোকে আটকেছি। সিনিয়রের গায়ে হাত দিয়েছিস জানাজানি হলে তোকে ভার্সিটি থেকে বের করে দিত। দিলে দিত, আমি অত ভেবে কিছু করি না। শোন, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। যেমন ধরি মাছ নাচুই পানি। রঙ্গন নাবজু বলল, মানে? অনুভব মুচকে এসে বলল, ওই ব্যাটাকে আমরা ভার্সিটির বাইরে দেখে নিব। রঙ্গন কিছু সময় বড় বড় করে তাকিয়ে থেকে হাসতে হাসতে অনুভবকে জড়িয়ে ধরল। গর্বের সঙ্গে বলল, এই না হলে তুই আমার দোস্ত। বলতে বলতে অনুভবের নাকের মাথা দিয়ে গুঁতো লাগিয়ে দিল। বেচারা চেঁচিয়ে উঠল। সাথে সাথে রঙ্গন দূরে সরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বোঝালো। অনুভব হেসে ফেলল। অতপর বলল, বাসায় যেতে হবে এখন। রঙ্গন একা ছাড়ল না, সে নিজেই তার সাথে যাওয়ার জন্য জেদ ধরল। বাধ্য হয়ে অনুভব নিয়ে গেল। আকলিমা বেগমের বাসাতেই তখন অনুভব থাকতো। রঙ্গনকে তার কাকিমণি খুব পছন্দ করত। তখন থেকেই তার যাতায়াত শুরু হয় সেই ভাষায়। অনুভব অতীত থেকে ফিরে এলো। কিছু একটা বিড়বিড় করে ফোন বের করলো। ইচ্ছেকে কল দিল। ইচ্ছে উদাস ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে শুয়েছিল। হঠাৎ ফোন বাজতেই উঠে বসলো। অজানা নম্বর দেখে ধরল না, রেখে দিল। কিন্তু আবার বেজে উঠতেই কথা না বলে কানের কাছে ধরল। অনুভব গলা ঝেড়ে বলল, শুনলাম কেউ নাকি আমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করেছে। ইচ্ছে থতমত খেয়ে নাম্বারটার দিকে তাকালো। এমপি মশাই এই কথা কেমনে জানলো? নিশ্চয়ই ওহি বলেছে। মনে মনে ওহিকে কিছু বকাঝকা দিতে লাগলো। কোনো সারা শব্দ না পেয়ে অনুভব আবার বলল, খবরটা কি মিথ্যা শুনেছি? ইচ্ছে রেগে গেল। একে তো নিজের অনুভূতি বুঝতে পারছে না, দুইয়ে এই লোক কুষ্টামি করতে তাকে কল দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, নিজেকে কি মনে করেন? আপনি একটা কেন, 100টা বিয়ে করলেও আমার কিচ্ছু যায় আসে না। অনুভব হেসে বলল, 100টা বিয়ে নয়, একজনকেই বিয়ে করব, যে একাই 100। তো করুন না, আমি শুনতে চেয়েছি নাকি? সে কে শুনতে চাইবে না? না, কিন্তু আমি বলতে চাই। ইচ্ছে চুপ করে রইল। অনুভব মুচকি হেসে বলল, যদি বলি তুমি? ইচ্ছে বড় বড় করে তাকালো। অতপর থমথমে গলায় বলল, আপনার এসব রসিকতা শোনার ইচ্ছে আমার নেই। ফোন রাখুন, যত সব। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক নয়, আর বিয়ে করলে আমি তোমাকেই করব।
কথাটা মাথায় গেঁথে নিও, রাখছি। ওহি অনেক সময় চিন্তা ভাবনা করে রঙ্গনকে কল দিল। রিং হতে হতে আবারও কথাগুলো সাজাতে লাগলো। এই লোকের সাথে কথা বলে পারা যায় না। রঙ্গন সবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছে। হুম, খেলতে আসেনি, এ পথ দিয়ে যাচ্ছিল। ছোটদের খেলতে দেখে এসে ব্যাট কেড়ে নিয়ে বল করতে বলল। বাচ্চারা বিরক্ত হলেও মার খাওয়ার ভয়ে কিছু বলল না। কিন্তু বল আসার আগেই তার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখলো ওহি একটা বাচ্চাকে ডেকে ব্যাট ধরিয়ে দিয়ে কল রিসিভ করে হাঁটতে লাগলো। হ্যালো, বল, আপনার সাথে জরুরি কথা আছে। রঙ্গন টিটকারি মেরে বলল, অজরুরি লোকের সাথে জরুরি কথা? ওহি বিরক্ত হলো, বলল, আপনি চুপ করে আমার কথা শুনুন। রঙ্গন কিছুটা অবাক হলো। ওহি এভাবে কখনো বলে না। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, বল। ওহি লম্বা শ্বাস টেনে বলল, ভাইয়া বলেছে আপনাকে ভদ্রলোক হতে, তবেই আমাদের নিয়ে ভেবে দেখবে। রঙ্গন না বোঝার ভান ধরে বলল, কি ভেবে দেখবে? আপনার আর আমার কথা। কোন কথা? ওহি চেঁচিয়ে বলল, বিয়ের কথা। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর ভাইয়ের কথা আমি কেন শুনবো? বিয়ে আমি তোকে করব। তুই ভদ্রলোক হতে বললে ভেবে দেখতাম। আর কিছু বলবি? ওহি নাক টানতে টানতে বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আদৌ আমাকে ভালোবাসেন? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ধর বললাম ভালোবাসি না, তবে কি আমায় ফাঁসি দিবি? আবার যদি বলি ভালোবাসি, তাহলে কি জামাই বানাবি? পর্ব 20। ইচ্ছে সেজেগুজে বসে আছে। এদিকে ওহির আসার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে রুমের জানালা দিয়ে রাস্তার দিকে বারবার উকিঝুঁকি মারছে। কিন্তু না, এই মেয়ের কোনো খোঁজখবরই নেই। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো। ঠিক করলো রাস্তার দিকে একটু এগিয়ে যাবে। দাদাজান আর দাদিদানকে বলে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরও চোখে পড়ছে না। মাথায় হাত দিয়ে বলল, এই বেটি মরে টরে গেল নাকি আবার? আসে না কেন? নাকি রঙ্গন ভাইয়াকে বিয়ে টিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল? কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল সে আমাকে দাওয়াত দিবে। এর চেয়ে এসব আজগুবি কথা বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ মনে পড়লো ফোনের কথা। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে ফোন বের করতে লাগলো। এত গাধা সে কবে হলো? একটা ফোন দিলেই তো অনেক আগেই সমাধান হয়ে যেত। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করলো, অতপর কল দিল। ওহি রিসিভ করলো না। কল কেটে দিয়ে নিজে ব্যাক করলো। ইচ্ছে রিসিভ করেই ঝাড়ি মরল। ফাজিল বিটি, কি সমস্যা তোর? মরে টরে গেছিস নাকি? এত সময় লাগে আসতে? ওহি যেন প্রস্তুত ছিল এসব শোনার, তাই বেশ স্বাভাবিকভাবেই বলল, রাগ করিস না, এই তো চলে এসেছি। আসলে আমি গাড়ি আনি নাই, রিকশায় আসছি। ও আচ্ছা, বুঝেছি। এই তো তোকে দেখতে পেয়েছি, ওখানে দাঁড়া। ইচ্ছে ফোন কেটে সামনে তাকাতেই দেখলো ওই হাত নাড়িয়ে তাকে ইশারা করছে। মিনিটের মধ্যে রিকশাটা তার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে নিজেও উঠে পড়লো। ওই তাকে এটা ওটা বলে সাত প্যাচ বুঝ দিতে থাকলো তার কেন দেরি হয়েছে। মূলত তারা কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। ভর্তির ডেটও দিয়েছে। অনুভব 2 দিন একটু ফ্রি আছে, তাই এই সুযোগে ভর্তি করে দিয়ে আসবে বলে জানিয়েছে। কাল সকাল সকাল বের হতে হবে। যেহেতু ইচ্ছেদের বাড়ি উল্টো রাস্তায়, তাই অনিমা বেগম আজকের রাতটা তাদের বাড়িতে থাকতে বলেছে। দাদাজান অনুমতি দেওয়াতে ইচ্ছে আর কোনো আপত্তি করেনি। দুজন রিকশায় বসে বকবক করছিল। হঠাৎ রিকশা থেমে যাওয়াতে দুজনেই সামনে তাকালো। রঙ্গনকে এ সময় দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে অবাক হলো। ওই কিছু বলার আগেই ইচ্ছে বলল, আরে ভাইয়া আপনি? রঙ্গন হালকা হেসে বলল, হুম, আমি। নেমে পড় দুজন, কথা আছে। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকালো। ওহি মাথা নেড়ে না বুঝলো। ইচ্ছে রঙ্গনের দিকে তাকাতেই সে নামতে ইশারা করলো। ইচ্ছে কনফিউজড হয়ে গেল, কি করবে, তাই জিজ্ঞেস করলো, ভাইয়া নামবো কেন? রঙ্গন আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, কেউ তো দেখতে চেয়েছি, যাবি? কে? আমার দাদিমা, দেখা করবি? ইচ্ছে কিছু সময় ভেবে নেমে পড়ল। সাথে ওহিকেও টেনে নামালো। বেচারি এখনো চুপ করে আছে। আসলে সেদিনের পর আর ওহি সত্যি করেই রঙ্গনকে কল দেয়নি। সে দিলেও রিসিভ করেনি। রঙ্গন ভাড়া মিটিয়ে দুজনকে ইশারা করে তার পিছু নিতে বলল। ইচ্ছে তাই করলো। তার কেন জানি না রঙ্গনকে খারাপ লাগে না। ওকে যখন তুই বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলেছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, রঙ্গনকে এর আগে সে কখনো দেখেনি। এ বিষয়ে অবশ্য রঙ্গন নিজেই তাকে ক্লিয়ার করে দিয়েছে, সে ছোট থেকেই ঢাকা থাকে। রাস্তার অন্য পাশে রঙ্গন জিপ রেখে গিয়েছিল। এই পাশে আসতেই বলল, দুজনেই উঠে বস। আমরা কি আপনার বাসায় যাব এখন? হুম। ওহি বেঁকে বসল, বলল, ইচ্ছে তোর যেতে হলে যা, আমি যাব না, চললাম বাড়ি।
ওহি চলে যাওয়ার আগেই রঙ্গন তার সামনে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে কোলে তোলার অভ্যাসও আমার আছে, আর তুই তো এতটুকু। কথা না বাড়িয়ে উঠে পড়, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিব। ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? না না, এর বিশ্বাস নেই, উঠাতেও পারে। মুখ ফুলিয়ে জিপের মধ্যে উঠে বসলো। ইচ্ছে মুখ চেপে হাসছে। রঙ্গন নিজেও হাসলো। সিটি বাজাতে বাজাতে জিপ টান দিল। জিপ থামলো একটা বড় বাড়ির সামনে। উপরে বড় বড় করে লেখা, কুঞ্জ ভিলা। ইচ্ছে আগেই বের হলো। এত বড় বাড়ি দেখে সে অবাক হলো। হওয়ার অবশ্য কারণ আছে, এটা অনুভবদের থেকেও অনেক বড়। ওহি জানে পাঠান বংশের লোকেরা বড় লোক হয়, তবে রঙ্গনের বেশভূষা দেখে এতটাও ভাবেনি। তাদের ধ্যান ভাঙল রঙ্গনের ডাকে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। ইচ্ছে শখ করে চলে তো আসলো। এখন তার নিজেরও একটু কেমন যেন লাগছে। তবে সে বুঝতে পেরেছে রঙ্গন হয়তো তার পরিবারকে ওহিকে দেখানোর জন্য নিয়ে এসেছে। কিন্তু রঙ্গন আসলে কি জন্য এনেছে এটা একমাত্র সেই বলতে পারে। ইশতিয়াক পাঠান বাসায় নেই। তিনি তার মাকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছেন। রঙ্গন মূলত ইশতিয়াক পাঠানের ফুপ্পি শর্মিলা বেগমের সাথে দেখা করাতে নিয়ে এসেছেন। তার দাদার বোন সম্পর্কে তার দাদি হয়। ছোট থেকে এই বাড়িতে একমাত্র তার সাথে একটু ভালো সম্পর্ক রঙ্গনের। সে ইচ্ছে এবং ওহি দুজনের কথাই শর্মিলা বেগমের কাছে বলেছে। তখনই তিনি দুজনের সাথেই দেখা করতে চান, আর এই কারণেই তাদের এখানে নিয়ে আসা। রঙ্গন একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে ঠকঠক শব্দ করলো। শর্মিলা বেগম শুয়েছিলেন। এমন শব্দে তার মুখে হাসি ফুটল। উঠে বসার চেষ্টা করতে করতে প্রাণহীন কণ্ঠে বললেন, আয়। রঙ্গন ভেতরে ঢুকে তাকে আগে উঠে বসতে সাহায্য করলো, অতঃপর পাশে বসে ওদের দুজনকে এগিয়ে এসে বসতে বলল। শর্মিলা বেগম ইচ্ছের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মুখের ফেস দেখেই সে চিনতে পেরেছে রঙ্গন হয়েছে তার অনুপমার মতো, আর ইচ্ছে হয়েছে ইশতিয়াক পাঠানের মতো। রঙ্গন দুজনের সাথে পরিচয় করিয়ে দিল। তবুও তিনি বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছিলেন। ওহি সেদিকে খেয়াল করেনি। সে এখনো মুখ ফুলিয়ে বসে রয়েছে। বেশ কিছু সময় কথাবার্তা বলে রঙ্গন উঠে দাঁড়ালো। বেশি দেরি হলে অনুভব সন্দেহ করবে, আর দেরি করলো না, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। অহিরা আজকেই প্রথম জানলো রঙ্গনের মা নেই। এটা নিয়ে ওহির অনেক মন খারাপ হলো। তার প্রিয় দুটো মানুষেরই মা নেই। সে তো মা ছাড়া কিছু কল্পনাই করতে পারে না। তাহলে এই দুটো মানুষ কি করে কল্পনা করে? ইচ্ছের মা বাবা আছে কিনা সে কিছু জানে না। শুধু সে নয়, ইচ্ছে নিজেও জানে না। ছোটবেলায় একবার শফিক সাহেবকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার রাম ধমক খেয়ে আর কখনো সাহস করে ওঠেনি। আসলে তার দাদা যান আর দাদি যান তাকে এত বেশি ভালোবাসে, সে কখনো এই অভাবটা হয়তো বুঝতে পারেনি। এটা ওহির ধারণা। বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিতেই দুজনে চলে যাচ্ছিল। রঙ্গন পেছন থেকে ওহিকে ডাক দিল, ওহি। ওহি পেছনে না ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছে কিছুটা এগিয়ে গেল। রঙ্গন ওহির সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট এগিয়ে দিল। গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো। ওহি হাতে না নিয়েই বলল, কি এটা? আগে ধর, পরে বলছি। না, নিব না। দেখ, রাগাস না, আমি একবারের বেশি ভালো করে বলতে পারি না। ওহি হাত বাড়িয়ে নিল। রঙ্গন চলে যেতে ইশারা করলো। ওহি কিছুটা দূরে যেতেই রঙ্গন মাথা চুলকিয়ে বলল, মিস করি তোকে, কল করলে ধরবি। ওহি বড় বড় করে তাকিয়ে পেছনে ঘুরল, কিন্তু না, কেউ নেই। এই বেটা আজকেই প্রথম এত নরম কণ্ঠে কিছু বলল তাকে। ইচ্ছে দূরে দাঁড়িয়ে তাকে তাড়া দিল। বাড়ির ভিতর আসতেই অনুভবের সাথে দেখা হলো। সে মুখ গোমরা করে বসেছিল। ওদের আসতে দেখি উঠে দাঁড়িয়ে বলল, ওহি, তুই রুমে যা, তো সইয়ের সাথে আমার কথা আছে। ইচ্ছে ওহির হাত চেপে ধরার আগেই সে চলে গেল। ইচ্ছে কিছুটা ভয়ে ভয়ে তাকালো। এই বেটা তাকে কি বলতে চাচ্ছে? অনুভব ইচ্ছের মতিগতি দেখে থমথমে গলায় বলল, শোনো মেয়ে, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। যা ভাবছো সে বিষয়ে এখন আমি কিছু বলবো না। ভয় পাবার দরকার নেই। তোমার সাথে হিসাব আমি পরে মিলাবো। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দরকার। এসো আমার সাথে। পর্ব 21। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে। বিরক্ত লাগছে এখন। এই লোক কেন তাকে ছাদে এনে দাঁড় করিয়ে রেখেছে মাথায় ঢুকছে না। অনুভব ট্রাউজারের পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাশে যে কেউ দাঁড়িয়ে আছে এটা বোধহয় সে ভুলেই গেছে। ইচ্ছে এবার গলা খাঁকড়ে দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে টরে গেলেন নাকি? অনুভব সেখানে দাঁড়িয়েই মাথা কাত করে ইচ্ছের দিকে তাকালো। এতক্ষণ সে কিছু একটা ভাবছিল, তবে এবার বলার সময় এসেছে। আবারও আকাশের দিকে তাকিয়েই প্রশ্ন করল, ওহি রঙ্গনকে ভালোবাসে? ইচ্ছে চমকে উঠল। এমন প্রশ্ন করবে সে আশা করেনি। কি বলা উচিত ভাবতে লাগলো। অনুভব আবার বলল, শোনো মেয়ে, একদম মিথ্যে বলার চেষ্টা করবে না। ইচ্ছে বুঝলো এই লোক সব জানে, গোপন করে লাভ নেই। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, বাসতেই পারে, দোষের কি?
অনুভব গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই দোষের। ভালোবাসা কি যাচাই বাছাই করে হয়? অনুভব থামল না, উত্তর করল, শোনো, অপাত্রে ভালোবাসা দান করলে কষ্টই পেতে হয়। ইচ্ছে কিছু সময় চুপ থেকে বলল, রঙ্গন ভাইয়া কেন জানি না আমার খারাপ মনে হয় না। অনুভব চুপ হয়ে গেল, ইচ্ছের দিকে আর চোখে তাকালো। তার একটাই কথা মনে হলো, আপন মানুষ যতই খারাপ হোক তাদের আমরা খারাপ ভাবতে পারি না। তবে প্রকাশ করলো না। অনুভব জানে না রঙ্গন কি এখন শুধু বখাটেদের মতোই চলাফেরা করে, নাকি আরও খারাপ অভ্যাসও করে তুলেছে। তবে এবার খোঁজ নিতেই হবে। থমথমে গলায় জবাব দিল, কয়েকদিন দেখেই বলে দিলে সে ভালো। ইচ্ছের এ প্রসঙ্গে কথা বলতে চাচ্ছে না, তাই কথা ঘোরাতে বলল, ওহির ক্ষতি হবে এমন কিছুই আমি করতে দেব না, বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা, যাও এখন। ইচ্ছে গেল না, সে অন্য কিছু জানতে চায়। সেদিন অনুভব ফোনে রাখার পর ইচ্ছে দাদাজানের রুমে যায়, কিন্তু ভেতরে ঢুকার আগেই শুনতে পায় তার দাদাজান আর দাদিজান ইচ্ছের বিয়ের কথা বলছে, তাও অনুভবের সাথে। দুই দুই চার মিলাতে তার বেশি সময় লাগলো না। তার মানে এই খুশি লোক তাকে ইচ্ছে করে কাঁদালো। এর সত্য সে তুলবেই। তাই তো সেই রাগ তুলতে অনুভবকে কল করে অনেক কিছু বলে ব্লক করে রেখেছিল। কিন্তু ওই লোক ওটা নিয়ে কোনো কিছু বলছে না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, যাচ্ছ না কেন? আপনি আমার বিয়ে করবেন? হুম, সেই জন্যই তো প্রস্তাব দিয়েছি। আমি যদি রাজি না হই? হবে। আমি রাজি হব কেন মনে হলো আপনার? অনুভব মুচকি এসে বলল, তুমি যে জিনিস, রাজি না থাকলে এত সময় তুলকালাম বাঁধিয়ে দিতে, সে আমি জানি। ইচ্ছে থতমত খেয়ে গেল, অপমান বোধ করে বলল, আপনি কেন আমায় বিয়ে করতে চান? ভালোবাসার জন্য। ইচ্ছে ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। এ লোকের সহজ জবাব সে আশা করেনি। উসখুস করতে লাগলো। একবার চুল ঠিক করতে লাগলো, তো একবার ওড়না ঠিক করতে লাগলো। কিছু একটা বলতে চেয়েও বারবার থেমে যাচ্ছিল। অনুভব তাকে বলার সময় দিল। সে বেশ রয়ে সয়ে বলল, আচ্ছা, একটা কথা বলুন তো। বলো। ভালোবাসা পরিমাপ করা যায়? হুম, যায়। তাহলে বলুন, ভালোবাসার ওজন কত? তোমার ওজন কত? 48। একটু এদিক সেদিক হবে হয়তো। কেন? আমার ভালোবাসার ওজন 48 কেজি। কেন? তোমার ওজন 48, তাই। আপনি আমায় সত্যি ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। অনুভব কিছু সময় চেয়ে থেকে মুচকি এসে বলল, শোনো মেয়ে, তুমি চাইলে তোমার সন্দেহ দূর করতে এখন বিয়ে করতেও রাজি। যাবে নাকি কাজী অফিস? ইচ্ছে কিছু না বলে দৌড়ে পালালো। ওহির রুমের সামনে এসে হাঁপাতে লাগলো। রুমে ঢুকে হাত পা না ধুয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছু সময় পর চোখ খুলে উঠে বসলো। তার অবশ্য কারণ আছে। হাত পা না ধুয়ে বিছানায় উঠলে ওহি অনেক রেগে যায়। কিন্তু এখন কিছু বলল না কেন? ইচ্ছে তাকিয়ে দেখলো ওহি টেবিলে বসে কিছু একটা দেখছে। আশেপাশে কোনো খেয়াল নেই। কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে দেখলো রঙ্গনের দেওয়া সেই গিফট। ইচ্ছে বিরক্ত হয়ে ওহির মাথায় চাটি মেরে বলল, এটা এখনো খুলিসনি কেন? ওহি নাক থেকে চশমা টেনে ভালো করে পরে নিল। অতঃপর বলল, ভাল লাগে না, মারলি কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ইচ্ছে খুশি হয়ে গেল। ওহিকে টেনে তুলে জড়িয়ে ধরে বলল, মারেনি কলিজা, তোকে কি আমি মারতে পারি বল? চল, এখনই গিয়ে খুলি। বিছানায় গিয়ে বসে দুজনেই টেনে টেনে প্যাকেট খুলতে লাগলো। দুজনেরই চোখ কপালে উঠে গেল। একটা নয়, দুটো নয়, 5টা শাড়ি। বড়সড় প্যাকেটটা দেখেই বুঝেছিল অনেক কিছু আছে, তাই নিতে চায়নি। ভাগ্যিস অনুভবকে দেখিয়ে দরজার পেছনে লুকিয়েছিল, নইলে আজকে কপালে দুঃখ ছিল। অনুভব আর ইচ্ছে চলে যাওয়ার পর সে গিয়ে নিয়ে এসেছে। ইচ্ছে মাথায় হাত দিয়ে বলল, এত শাড়ি, চুড়ি, ঝুমকা, গাজরা কেন দিয়েছি? ভাইকে জানে না তুই এসব পড়িস না? ওহিত ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কি তাকে এসব দিতে বলেছিলাম নাকি? ইচ্ছে হেসে বলল, আরে তুই তার সাথে কথা বলছিস না জন্য এগুলো দিয়েছে। আয় হায়, দেখেছিস ভাইয়া কত বুদ্ধিমান। ওহি সেগুলো গুছাতে গুছাতে বলল, ছাই বুদ্ধিমান, আমি তাকে ভালো মানুষ হতে বলেছি, সরাইখানা খুলতে বলিনি। হঠাৎ শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট নিচে পড়ল। ইচ্ছে চট করে তুলে নিয়ে বলল, আরে এটা কি? তোকে চিঠি লিখেছে মনে হয়, পর পর, আমি শুনতে চাই। ওহি এবার অবাক না হয়ে পারল না। সে ভাবতে পারছে না রঙ্গনের মতো লোক চিঠি লিখতে পারে। কোনো কথা ছাড়াই কাগজের ভাঁজ খুলে সামনে ধরল। কিন্তু যা লেখা আছে তা দেখে মেজাজ বিগড়ে গেল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ল। গড়াগড়ি খেতে খেতে চিঠিতে লেখা বাক্য বলতে লাগলো, কি ভেবেছিস তোকে চিঠি লিখেছি? শোন, ওসব আমি পারি না। ভালোই ভালোই আমার ফোন রিসিভ করলি, নইলে মেরে তোকে আর তোর ভাইকে উগান্ডা পাঠিয়ে দিব।
ইচ্ছে আর ওহির ভর্তির কাজ শেষ করে অনুভব কাজে চলে গেছে। যদি তাদের দুজনকে তার ফ্ল্যাটে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা যায়নি। তার অবশ্য কারণ আছে, জিনিয়া আর জিহানের সাথে দেখা করা। তারাও আজকে ভর্তি হতে এসেছে। জিহান আর তাদের সাবজেক্ট মিলে গেলেও জিনিয়ার এসেছে আলাদা সাবজেক্ট। এটা নিয়ে বেচারির দুঃখের শেষ নেই। ফোন দিয়েও বেশ কয়েকবার শোক প্রকাশ করেছে। দূর থেকে ইচ্ছেদের দেখতেই দৌড়ে আসলো জিনিয়া, দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, দোস্ত তোরা আমাকে ভুলে যাবি না তো? ওহি মন খারাপ করে বলল, এসব কি বলছিস? ভুলে যাব কেন? তোদের থেকে আলাদা হয়ে গেলাম এই জন্য। ইচ্ছে হাসতে হাসতে বলল, তোর মতো বদ মহিলাকে আমরা জীবনে ভুলতে চাইলেও ভুলতে পারবো না। সবাই হেসে উঠল। জিনিয়া মুখ ফুলালো। তা দেখে জিহান বলল, দোস্ত এটা কোনো কথা বলতো? কারো সায়েন্স সাবজেক্ট আসলো না? কি এসেছে? ইংরেজি। আরে শালার ইংরেজি পড়তে পড়তে তো দেখি ব্রিটিশদের মতো হয়ে যাব। বাংলা বলতেই ভুলে যাব। ইচ্ছে আবারও হেসে বলল, কেন? জিনিয়ার তো বাংলা এসেছে, ও আমাদের মনে করিয়ে দিবে। ওহে ছোট ছোট করে তাকিয়ে না বোঝার মতো করে বলল, কিন্তু সব কিছু তো ইংরেজিতেই পড়তে হবে, সে যে সাবজেক্টে আসুক। জিহান মুখ ভেঙচি কেটে বলল, তুই তো বেটি কার্টুন, তোরা তো বোঝা লাগবে না। ইচ্ছে সবাইকে থামিয়ে দিয়ে বলল, থাম তোরা, মাথা ধরেছে, কফি বা চা খাবো, চল সবাই। সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। শফিক সাহেব চা খেতে খেতে গুনগুন করছিলেন। আনোয়ারা বেগম এসে তার পাশে বসলেন। তুমি চা খাবে না? না, ইচ্ছে করছে না। তোমার আর কি ইচ্ছে করে? মাঝে মাঝে তো আমার হাত দুটো ধরে বলতেও পারো ভালোবাসি। নাকি বুড়ো হয়ে গেছি তার জন্য আর ভালো লাগে না? আনোয়ারা বেগম চোখ রাঙিয়ে বললেন, আবার এসব কথা কেন? বয়সের খেয়াল আছে? শফিক সাহেব আফসোসের সুরে বললেন, বুড়ো হলে ভালোবাসার কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার মাথায়। হুম, বুঝেছি, আর তো কিছু নেই। কি বললে? না, কিছু না। দুজনেই চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না। স্ত্রী কিছু বলতে যাচ্ছে বুঝে শফিক সাহেব নিজেই প্রশ্ন করলেন, কিছু বলবে? তোমার মনে আছে কালকের কথা? শফিক সাহেব মুচকি এসে বললেন, কালকের দিনে আমরা ইচ্ছেকে পেয়েছিলাম। আনোয়ারা বেগম এবার নিজেও হাসলেন। দেখতে দেখতে মাইয়াটা কত বড় হয়ে গেল। আমার কিছু না পাওয়ার পূর্ণতা ইচ্ছে। সৃষ্টিকর্তা কাউরে নিরাশ করেন না। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ওসব কথা কেন তুলছ? আজকে বড্ড সেই রাতের কথা মনে পড়ছে। তো শুনছিলেন মিশকামনের লেখা মেঘকুঞ্জের ইলশিগুড়ি গল্প থেকে পর্ব 13 থেকে পর্ব 21। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।